ডিসকাশন গ্রুপে দিছো? হুম। কই ইয়েতে তো আসতেছে না মেইন গ্রুপে। দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল দেখাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আহ, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আচ্ছা, তো তোমরা যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের অবস্থা কেমন আমি আসলে জানি না, আমি ধরে নিচ্ছি আর কি তোমরা ভালো আছো। হ্যাঁ, তো এটা এমন করে হচ্ছে অনেকটা ম্যাথের মতো আমরা ধরে নিয়ে কাজ আগাচ্ছি আর কি। তো সেই ক্ষেত্রে সাইড এটা হতো, এটা তো গ্রুপে এরকম আসতেছে। আচ্ছা একদম। আচ্ছা, তো আমরা আজকে কি নিয়ে কথা বলবো তোমরা তো অবশ্যই বুঝতে পারতেছো এবং পেছনে লেখাও আছে। সেকেন্ড টাইমারদের যে শেষ 2 মাসের প্রস্তুতি সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, এখন এইটা নিয়ে অলরেডি কিন্তু রিজভি ভাই অনেক মানে হচ্ছে অনেকটুকুই কথা বলছে গত 2 দিন আগে, এবং সেটা হচ্ছে সে ইন জেনারেল, রিজভি হচ্ছে ইন জেনারেল সবারই নিয়ে কথা বলছে। এখন আজকে স্পেশালি আমি কথা বলবো হচ্ছে তোমাদের নিয়ে, তোমরা মানে হচ্ছে সেকেন্ড টাইমার যারা আছো তাদের নিয়ে। তো খুব বেশি সময় নিব না, আমরা তোমাদের যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে ওই প্রশ্নগুলোরই উত্তর দিব। এই প্রশ্নগুলোর উত্তর দিলে আশা করি তোমাদের হচ্ছে যে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো এটার মধ্যে চলে আসবে উত্তর। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, কোন সমস্যা, একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিও আবার ওই যে ইয়ের গ্রুপে। আচ্ছা, কি আবার নতুন করে শুরু করতেছো? ওকে, আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, তো সেকেন্ড টাইমারের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের সিচুয়েশন আমি জানি, যে কারো কারো অনেকে বলতেছে যে ভাই আমি পড়া এখনো শুরু মানে হচ্ছে শেষ করতে পারি নাই, অনেকে বলতেছে ভাই রিভিশন দেওয়া শুরু করছি কিন্তু রিভিশনটা গুছানো এখনো শেষ হইতে পারতেছে না। তো এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আমি জানি তোমাদের আছে, এবং আমি দেখো অনেকগুলো প্রশ্ন এখানে লিখে রাখছি। তোমরা যদি একটু খেয়াল করো, ফার্স্ট হচ্ছে 1 নম্বর পয়েন্টে এখানে লেখা আছে পরীক্ষায় নাম্বার ভালো আসে না। তার মানে তুমি যে হচ্ছে রেগুলার পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষাগুলোতে তুমি যেরকম পড়ালেখা করতেছো পড়ালেখা অনুসারে তোমার হয়তো নাম্বারটা ঠিকঠাক আসতেছে না। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এতদিন ভালো করে পড়া হয়নি, তুমি এখন থেকে ভালো করে পড়তে চাচ্ছ, মানে একটা মনে মনে আকাঙ্ক্ষা আছে এরকম, যে হচ্ছে ভাই এতদিন ভালো পড়া হয়নি এখন পড়তে যাচ্ছি, কি করা যায়। ওকে, এটা একটা ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লেখা আছে এরকম যে নাম্বার কত পাওয়া সেফ। এটা আসলে একটা কমন কোয়েশ্চেন, তোমরা রেগুলার আমাদের করতে থাকো যে ভাই এখন যে পরীক্ষাগুলো হচ্ছে এটাতে কত পাইতে হবে। ওকে, তারপরে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে উপরে থাকা উচিত, সেটা হচ্ছে ভাই নেগেটিভ মার্কিং বেশি আসতেছে, কি করা যায়। ওকে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তারপর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমরা পড়ালেখা করতেছি ঠিকই কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারতেছি না। তার মানে কয়েকদিন দেখা যায় একটু টানা পড়তেছি, তারপরে আবার পড়া হচ্ছে না, এরকম একটা ব্যাপার স্যাপার, তাই না? আচ্ছা,
এটা একটা ব্যাপার। তারপরে অনেকে বলতেছে যে ভাই অনেকে আমার এখন ক্লাসই অনেক করা বাকি, যে ভাই পড়ালেখা তো শুরু করবো কিন্তু অনেক ক্লাসে এখন করা বাকি, কি করা যায়? ওকে, তারপরে যে ব্যাপারটা একটু খেয়াল করো। এরপরে বলা হচ্ছে জিকে ইংলিশ মনে থাকছে না, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এরপর দেখো হচ্ছে রিভিশন নিয়ে কয়েকটা টপিকের কথা বলা আছে, যদিও একটা কোশ্চেনের মধ্যে চলে আসে যে রিভিশন কিভাবে দিব এটার মধ্যে, কিন্তু এর বাইরে আমি আরো কয়েকটা জিনিস লিখে রাখছি, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব। তোমাদের কাজ হচ্ছে বাড়তি কমেন্ট না করে মনোযোগ দিয়ে কথা শোনা। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার মনে হয় তোমরা যা কোশ্চেন করবা সেগুলো অলরেডি এখানে লেখা আছে। ওকে, যে ভাই কোনটা কিভাবে করব, কি করব না করব, এগুলো সব এটার ভিতরে পাবা। জাস্ট কনসেন্ট্রেশন দাও কথার মধ্যে, তাহলে উত্তর পেয়ে যাবা সব। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? তোমরা আমাকে একটু জানাও কিভাবে রিভিশন দিবা। বুঝতে পারতেছো না? এগুলো নিয়ে কথা বলতে আসছি কিন্তু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমাদের আমার মনে হয় না এইসব প্রশ্ন দরকার আছে। আমি যে প্রশ্নগুলো এখানে লিখে রাখছি, তোমাদের প্রশ্নগুলো এর মধ্যে চলে আসছে কি না, বা আমি যে প্রথমে ইন্ট্রোডাকশন যে আমি কথাবার্তা দিয়ে বললাম সেগুলা এটার মধ্যে চলে আসছে কিনা একটু আমাকে জানাও। আমি তারপরে একটা একটা প্রশ্ন উত্তর দিয়ে দেবো। আমি কোনো কি বলে এটারে আলতু ফালতু কোশ্চেনের দিকে বা কি বলে মানে আজাইরা কথার দিকে যাব না, আমরা জাস্ট টু দা পয়েন্টে কথাবার্তা বলে অল্প সময়ের মধ্যে লাইভ শেষ করে দিব। ঠিক আছে? এবং এর মধ্যে যেটা বললাম তোমাদের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর এর মধ্যে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? একটু আমাকে কনফার্ম করো যে তোমরা আমার কথা বুঝতেছো কিনা এবং ওকে আছে কিনা। আমি তাহলে কথাবার্তা শুরু করবো আর কি ইনশাল্লাহ। ওকে, একটু এনশিওর করো। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাকি যেসব টুকটাক প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে আমরা আস্তে ধীরে বলবো, কিন্তু আমাদের মেইন টপিক হচ্ছে এগুলা। হ্যাঁ, মেইন টপিক হচ্ছে এগুলো, এগুলোর ভেতরেই তোমাদের যে টুকটাক প্রশ্ন আছে সেগুলো চলে আসবে। তুমি জাস্ট ভরসা করে লাইভটা দেখো। ওকে, ঠিক আছে? আমি এবার টপিকের মধ্যে আসতেছি। এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার আসতেছে না, এটা হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্ন। ওকে, একটু খেয়াল করো। পরীক্ষায় নাম্বার ভালো আসতেছে না, এটা হচ্ছে দুইটা কারণ হইতে পারে। তোমাদের আমি এটা পোস্ট দিয়ে বলছিলাম, আবারও বলতেছি। এক নাম্বার কারণ হইতে পারে এরকম যে ভাই আমি পড়ালেখা প্রচুর করতেছি, এটার অনেক এরকম কোশ্চেন করছে যে ভাই ইনপুট দিচ্ছি অনেক কিন্তু আউটপুট আসতেছে না। একই জিনিস, ভাষাটা আরেক রকম, যে পরীক্ষায় ভালো নাম্বার আসতেছে না, একই জিনিস। আচ্ছা, একটু খেয়াল করো এই ব্যাপারে কি করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা কাজ করতে যাওয়ার সময় আগে দেখতে হবে আমার সমস্যাটা কোথায় হচ্ছে। ঠিক আছে? সেম কথা হচ্ছে তুমি পরীক্ষা দিলা, আজকে যে কোনো কোয়েশ্চেনে তুমি দেখা গেল হচ্ছে পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার পরে নাম্বারটা তোমার এক্সপেকটেশন অনুসারে আসে নাই। তো না আসার পরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার নাম্বার যে ভালো আসে নাই কারণ কি। ওকে, তো কারণ হচ্ছে দুইটা হইতে পারে। তোমাদের আমি এটা আগেও বলছি, আবারও বলতেছি, পরীক্ষাতে ভালো নাম্বার না আসার কারণ দুইটা হইতে পারে। এক নাম্বার কারণ হচ্ছে আমার প্রশ্ন কমন পড়ে নাই, এটা একটা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার প্রশ্ন কমন পড়ে নাই। সেকেন্ড যে অপশনটা হইতে পারে সেটা হচ্ছে আমার প্রশ্ন কমন পড়ছে ঠিকই, কিন্তু আমি পরীক্ষা দিতে গিয়ে নেগেটিভ মার্কিং বেশি খাইছি, আমি উল্টাপাল্টা ভুল করছি, জানা জিনিস ভুল করছি, বৃত্ত ভরাট করতে ভুল করছি, তারপরে এরকম আরো অনেক কিছু। ওকে, তার আমরা কি বললাম? দুইটা পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমার কি প্রশ্ন আনকমন আসছে, এটা একটা। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি নেগেটিভ খাইছি বেশি। দুইটা পয়েন্ট হইতে পারে। তাহলে এখন সলিউশনের দিকে আমরা যাব, কোনটা কি করতে হবে। যদি এরকম হয়, তুমি যদি এই ক্যাটাগরিতে পড়ো যে ভাই আমার প্রশ্ন কমন পড়ে নাই, তার মানে হচ্ছে তোমার রিভিশনে ঘাটতি আছে। ওকে, তোমার রিভিশনের মধ্যে ঘাটতি আছে, তাহলে আমার রিভিশনের মধ্যে জোর দিতে হবে। তাহলে রিভিশনের মধ্যে জোর দিব কিভাবে? তুমি এই প্রশ্নটা ধরো, আজকে একটা পরীক্ষা গেল, পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখলা যে হচ্ছে আমার 50 নম্বরের পরীক্ষা ছিল, মাত্র 30টা প্রশ্ন কমন পড়ছে, তার মানে আরো প্রায় 15-20টা প্রশ্ন কমন পড়ে নাই। তাহলে এই যে 15-20টা প্রশ্ন কমন পড়ে নাই, ধরো বোটানির কোষ বিভাজন চ্যাপ্টারের পরীক্ষা ছিল, তুমি কি করবা? এই 15-20টা টপিক বা প্রশ্ন তুমি কোষ বিভাজন চ্যাপ্টারটা একটু পৃষ্ঠা উল্টায় দেখো, বাসার মধ্যে এসে পৃষ্ঠা উল্টায় দেখো যে 15-20টা থেকে 10-15টা কোয়েশ্চেন কি আসলে বইয়ের মধ্যে ছিল কিনা। যদি এরকম হয় যে হ্যাঁ তুমি দেখলা যাচ্ছে ঠিকই তো ভাই বইয়ের মধ্যে ছিল কিন্তু আমি স্কিপ করে গেছি, তার মানে আমার রিভিশনের মধ্যে ঘাটতি আছে। তো রিভিশনের মধ্যে যেহেতু ঘাটতি আছে, আমাকে কি করতে হবে? তুমি যদি গতদিন রিভিশন এরকম করে থাকো যে গতদিন আমি কোষ বিভাজন চ্যাপ্টার 3 ঘন্টায় রিভিশন দিয়ে দিছি, তার মানে নেক্সট দিন তোমার যেই পরীক্ষা থাকবে ওই চ্যাপ্টারটা এত কম সময়ে রিভিশন দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আর একটু সময় বেশি নিতে হবে। কারণ কি? কারণ রিভিশনের সময় আমি অনেক দিন স্কিপ করে ফেলতেছি, তাহলে রিভিশনের মধ্যে আমার সময় বাড়াইতে হবে। এটা কার ক্ষেত্রে বললাম? যদি তোমার প্রশ্ন আনকমন থাকে। ওকে, আবার কিছু প্রশ্ন এরকম থাকতে পারে যাচ্ছে ভাই আমার আবুল হাসান স্যারের বইয়ের প্রশ্ন কমন পড়ছে ঠিকই, কিন্তু এক্সট্রা ইনফো থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কমন আসে নাই।
তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমার আবুল হাসান স্যারের বই থেকে যেহেতু কমন পড়ছে, তার মানে আবুল হাসান স্যারের বই আমার মোটামুটি ভালো পড়া হয়ে গেছে। তাহলে আমার এখন কোন দিকে নজর দিতে হবে? এক্সট্রা ইনফো থেকে যে প্রশ্নগুলো চলে আসছে সেই প্রশ্নগুলো আমার একটু দেখে ফেলতে হবে। যদি এখন অনেকে কোশ্চেন করলো, ভাই এক্সট্রা ইনফো আগে কোনো সময় পড়ি নাই, এখন কি পড়বো কি পড়বো না? ফার্স্ট অপশন, তুমি যদি আগে এক্সট্রা ইনফো না পড়েও থাকো, বায়োলজির ক্ষেত্রে তোমাকে এক্সট্রা ইনফো পড়তে হবে। অ্যাজ এ সেকেন্ড টাইমার এটা মাস্ট, বায়োলজি এক্সট্রা ইনফো তোমাকে পড়তে হবে। এখন বলবা যাচ্ছে ভাই কোত্থেকে পড়বো? যেহেতু এখন অনেকটা সময় পার হয়ে গেছে, তুমি যদি মেইন বই থেকে বায়োলজির এক্সট্রা রাইটারের যে মেইন বই সেটা থেকে পড়তে না চাও, তাহলে আমি বলবো ডাইজেস্ট টাইপের যে বই আছে, তুমি যদি আমাদের স্টুডেন্ট হও তাহলে আমাদের যে এক্সট্রা ইনফো হ্যাক এখানে পাবা, অথবা অন্য কোনো কোচিং এর থাকলে প্রায় সব কোচিং তোমাদের অনেক কিছু বই দিছে, এই বইটা থেকে তুমি এক্সট্রা ইনফো গুলো দেখে নিবা। আমি কি কথা বুঝাইতে পারছি? আমাদের এক নাম্বার প্রশ্নের 1 নাম্বার টপিকের কথাবার্তা শেষ। যদি প্রশ্ন আনকমন পড়ে এটার ক্ষেত্রে বললাম। এখন যদি এরকম হয়, না ভাই আমার প্রশ্ন কমন পড়ছে কিন্তু আমি কি করছি, আমি জানা জিনিস ভুল করে আসছি, তাহলে আমাকে কি করতে হবে? জানা জিনিস যদি ভুল করে আসি, তার মানে হচ্ছে আমার নেগেটিভ প্রশ্ন, আমি নেগেটিভ মার্কিং বেশি খাইছি। এই জিনিসটা হচ্ছে এই 4 নাম্বার টপিক, একই জিনিস দুইটা পার্টের মধ্যে চলে আসছে। তাহলে আমার কি, আমার প্রশ্ন কমন পড়ছিল কিন্তু হচ্ছে আমার কি নেগেটিভ মার্কিং বেশি আসছে, তার মানে আমি জানা জিনিস ভুল করছি, এবং এটা খুবই ডেঞ্জারাস একটা ইস্যু। তাহলে জানার জিনিস ভুল করে আসছি মানে হচ্ছে আমার রিভিশন বা পড়ালেখা ওকে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমার ঘাটতি কোন জায়গায়? আমার ঘাটতি হচ্ছে পরীক্ষা দেওয়ার সিস্টেমে। তাহলে আমার এখন ফোকাস করতে হবে কোন জায়গায়? আমার ফোকাস করতে হবে পরীক্ষা দেওয়ার সিস্টেমের মধ্যে। পরীক্ষা দেওয়ার সিস্টেমের মধ্যে আমি কি করতে পারি ভাই? 1 নাম্বার কথা হচ্ছে আমার পরীক্ষা দেওয়ার সময় আমার কি করতে হবে? মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা কিভাবে রাখবো? মাথা গরম হয় কখন জানো? মাথা গরম হচ্ছে, ধরো এরকম যদি হয় যে আমার একটা টার্গেট থাকে যে 50 নম্বরের পরীক্ষা দিচ্ছি আমি, তো 50 নম্বরের পরীক্ষা দেওয়ার সময় আমার যদি এরকম সময় থাকে যে আমার 25 মিনিটে পরীক্ষা শেষ করতে হবে, তার উপর আবার কিরকম টার্গেট, আমার এই প্রশ্নতে টপ করতে হবে। হ্যাঁ, এইরকম যখন চিন্তা মাথায় চলে আসবে তখনই তোমার হচ্ছে তাড়াহুড়া লাগবে, মাথা গরম হয়ে যাবে, পরীক্ষা খারাপ হবে। তাহলে আমার এই দুইটা চিন্তা মাথা থেকে সরাইতে হবে। 1 নাম্বার কথা হচ্ছে আমার কোচিং এর পরীক্ষাতে একেবারেই টপ করা লাগবেই, মানে 50-এ 50 পাওয়া লাগবে, 48 পাওয়া লাগবে, এই টেন্ডেন্সিটা মাথা থেকে সরাও। তোমার টার্গেট হবে হচ্ছে কোচিং এর পরীক্ষা হোক বা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক, আমি আমার বেস্ট দিব। বেস্ট মানে 100-তে 100 পাইতে হবে ব্যাপারটা এরকম না। বেস্ট মানে তোমার পক্ষে যতটুকু বেস্ট পসিবল সেটা। আমি কি বুঝাইতে পারতেছি? একটু মাথায় রাখো। বেস্ট দেওয়া মানে তোমাকে ফার্স্ট হয়ে যেতে হবে ব্যাপারটা এরকম না। বেস্ট মানে হচ্ছে তোমার পক্ষে যতটুকু বেস্ট পসিবল সেটা দেয়া, কিন্তু তার মানে এই না তোমাকে এই টার্গেট রাখা যাবে না যে আমার 100-তে 100 পাইতে হবে, 50-এ 50 পাইতে হবে। এইটা করা মানে হচ্ছে মাথায় শুধু শুধু একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করা। ওকে, 1 নাম্বার হচ্ছে এই প্রেশার মাথা থেকে সরাইতে হবে। সেকেন্ড, আরেকটা প্রেশার ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করি আরেকজনের সাথে, যে আমার অমুক বন্ধু, আমি কম্পেয়ার করলাম রিজবির সাথে, যে রিজবি আর আমি এক রুমে থাকতাম, রিজবি ফার্স্ট হয়ে গেল, আমি হয়ে গেলাম 10ম, আমি অমুকটা করতে পারছি, ও অমুকটা করতে পারে নাই। এইগুলা কম্পেয়ার যত করবা তোমার মাথায় তত প্রেশার হবে, এবং প্রেশারের পজিটিভ দিক কিছুই নাই, শুধুমাত্র নেগেটিভ দিক। তুমি পরীক্ষাতে দেখবে প্রেশার কারণে সহজ জিনিস ভুল করতেছো। তাহলে নেক্সট অপশন আমি কি বললাম? কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। কম্পারিজন হবে শুধুমাত্র নিজের সাথে। নিজের সাথে কিরকম? আমি গতকালকে যে পড়ালেখাটা করে আসছি সেটার চাইতে আজকে একটু বেশি পড়ালেখা করলাম কিনা, গতকালকে যে মাইনুল আমি ছিলাম, আজকে আমার যে মাইনুলের যে ভার্সনটা সেটা কালকের চাইতে আপডেট হইলো কিনা, এই জিনিসটা খেয়াল করতে হবে। আমি বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, কিন্তু কম্পারিজনটা হবে এরকম, গতকালকের সাথে আমার আজকের সাথে আগামীকাল, এরকম কম্পারিজন হবে। কিন্তু অমুকে কি করছে, তমুকে কি করছে, এইটা যত কম্পারিজন আনবা তোমার মাথা তত গরম হবে, পরীক্ষা তত খারাপ হবে। এই কম্পারিজন মাথা থেকে দূর করতে হবে। ঠিক আছে, তাহলে 2টা পয়েন্ট আমরা বললাম, টেনশন ফ্রি থাকার 2টা সিস্টেম। এরপরে আসে হচ্ছে টেনশনের সবচেয়ে 3 নাম্বার যে ওয়েটা, সেটা হচ্ছে কি সময়ের কারণে আমাদের মাথায় একটা টেনশন তৈরি হয়। কারণ কি, 50 নম্বরের পরীক্ষা আমার 25 মিনিটে 20 মিনিটে শেষ করতে হবে। এই টেন্ডেন্সি যখন থাকে তখন হচ্ছে আবার তাড়াহুড়া করতে যাই, সহজ জিনিস ভুল করি, বৃত্ত ভরাট করতে গিয়ে সিরিয়াল মিস করি, এরকম অনেক কিছু। তো এরকম অনেক কিছু যখন আমরা করি, তখন এই কারণে তোমাদের আমি একটা ওয়ে বলছিলাম, এই ওয়েটা আমি আবার বলতেছি, আমাদের কি করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাকে আমি এরকম একটা ওয়ে বলছিলাম যে কয়েকটা পরীক্ষা দেওয়ার জন্য নিজে নিজে সেই পরীক্ষাগুলো বাসায় বসে দিতে হবে। কেমন ভাবে দিতে হবে? সময় বেশি নিয়ে দিতে হবে। ওকে, সময় বেশি নিয়ে কিরকম আমি তোমাকে একটু বলি, আমি যদি আগে এই পেপারে বলছিলাম আবারও বলতেছি, একটু খেয়াল করো। সেটা হবে হচ্ছে সময় বেশি নেওয়া মানে হচ্ছে এরকম, তুমি রেগুলার 50 মিনিটের পরীক্ষা দাও, দেখা গেল 25 মিনিটে, ওকে 25 মিনিটে। কিন্তু আমি তোমাদের যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে
তুমি এখন থেকে সামনের আজকের দিন বা সামনের 2-3 দিন 50 নম্বরের এগুলো কয়েকটা পরীক্ষা দিবা, যেই পরীক্ষাগুলোর সময়ের কোনো লিমিট নাই, লিমিট নাই, কোনো সময়ের কোনো লিমিট নাই। তুমি পরীক্ষা দিবা, জাস্ট পরীক্ষা দেওয়ার সময় তুমি চিন্তা করবা আমার টার্গেট হচ্ছে 50-এর মধ্যে আমার প্রশ্ন কমন পড়ছে 45টা, 50-এ 50ই কমন পড়তে হবে, ব্যাপারটা এরকম না। 50-এর মধ্যে 45টা প্রশ্ন কমন পড়ছে, এই 45টা যেন ভুল না হয়, আমার টার্গেট হচ্ছে এটা। এবং এই টার্গেটের জন্য আমার কি করতে হবে, আমার জাস্ট সঠিক উত্তর ফিল আপ করতে হবে, কোনো সময়ের কোনো ধরাবাধা নিয়ম নাই, আমার অ্যান্সার কারেক্ট করলেই হবে। ওকে, এখন আমার কথা হচ্ছে সময় আমি ধরাবাধা লিমিট ধরলাম না, কিন্তু তাও 50টা প্রশ্নের পরীক্ষা দিতে আমার মনে হয় না যে তোমার এই জায়গাতে 40-45 মিনিটের বেশি লাগবে। ওকে, আমি তাও ধরলাম কাজ মানে হচ্ছে তর্কের খাতিরে বা আমাদের হিসাবের সুবিধার্থে আমি ধরলাম 50টা প্রশ্নের পরীক্ষা দিতে 50 মিনিটই লাগলো। ওকে, তো 50 মিনিট লাগলো, কিন্তু তুমি দেখলা কি 45-এর মধ্যে 45 আমার ওকে আছে, ডান। তার মানে আমার পরীক্ষা কি আমি ইচ্ছা করলেই পরীক্ষা দিতে পারি কারেক্ট ওয়েতে, এবং সেটা কিভাবে, সময়টা যদি হচ্ছে আমি একটু মাথার মধ্যে প্রেশার ক্রিয়েট করতে না দিই। ওকে, তাহলে এরকম করার পরে তুমি প্রথম দিন 50 মিনিটে পরীক্ষা দিলা, পরের দিনও 50 মিনিটে পরীক্ষা দিবা, এর পরের দিনও 50 মিনিটে পরীক্ষা দিবা, 2-3 দিন পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখবো হচ্ছে না ওকে হয়ে গেছে, যে আমার এই জিনিসগুলা কারেক্ট হচ্ছে। এর পরের দিন তুমি হচ্ছে 5টা মিনিট টাইম কমায় দাও, পরের দিন তুমি পরীক্ষা দাও 45 মিনিটে। ওকে, পরের দিন 45 মিনিটে দাও এবং দেখবা যে হচ্ছে 45-এর কাছাকাছি, মানে এই দিন পরীক্ষা দেওয়ার সময় যত নাম্বার পাইছো তার কাছাকাছি নাম্বার আসবে, 45 না হোক 44 আসবে বা 45 আসবে, এরকম কাছাকাছি। ওকে, তো এই 45 মিনিটে তুমি আবার 1-2টা পরীক্ষা দিবা, 1-2টা পরীক্ষা দেওয়ার পরে এর পরের দিন সেটাকে নিয়ে আসবা 40-এ, এর পরের দিন 35-এ, এরকম একটু একটু করে সময় কমাইতে কমাইতে তারপর হচ্ছে তুমি আস্তে আস্তে আগের যে 25 মিনিট সময়, এই 25 মিনিটের মধ্যে তুমি নিয়ে চলে আসবা। ঠিক আছে, এখন বলতে পারো ভাই এরকম করলে তো দীর্ঘদিন সময় লাগবে। না, দীর্ঘদিন সময় লাগবে না, দীর্ঘদিন সময় লাগবে না। কেন দীর্ঘদিন সময় লাগবে না? এই যে আমি কয়েক মিনিটে পরীক্ষা দিতে বলছি, এটা তো তোমার প্রতিদিন যে একটা করে দিতে হবে ব্যাপারটা এমন না। তুমি আজকে 2টা পরীক্ষা দিয়ে দাও, 3টা পরীক্ষা দিয়ে দাও কালকে, এরকম ভাবে করে দেখবো এটা সপ্তাহখানেকের মধ্যে বা সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মধ্যে এটা তুমি আয়ত্ত করে ফেলতে পারবা। ঠিক আছে, এখন এইটা বলার কারণ কি, আমি নিজে ভেবে করে আসছি। কারণ সেকেন্ড টাইম পরীক্ষা দাও বা ফার্স্ট টাইম পরীক্ষা দাও, যে টাইমই হোক, নেগেটিভ মার্কিং একটা বড় ইস্যু। আমাদের সবার এরকম এই ইস্যুটা থাকেই যে ভাই পারা জিনিস ভুল করতেছি, পরীক্ষা হলে নেগেটিভ মার্কিং বেশি আসতেছে, এটা অলওয়েজ সবারই সেম সমস্যা। তো এই সেম সমস্যার আমি নিজে হচ্ছে আমার সমস্যাটা সমাধান করে আসছি এরকম ভাবে, তোমরা এটা ফলো করতে পারো। ওকে, এই কমেন্ট সেকশনে তোমরা ঝগড়া লেগে দিচ্ছ, তাহলে কেমন হবে? আমি এদিকে আমার কথাবার্তা বলতেছি, তোমরা তোমাদের মতো করে হচ্ছে ঝগড়া লাগছো, তাহলে এটা হইলো? বলো, আমি কি বুঝাইতে পারছি কিনা? তাহলে আমরা এবার টপিকে আসি। আবার আমরা কি বললাম, পরীক্ষায় ভালো নাম্বার আসে না, 2টা কারণ বলছি। 1 নাম্বার কারণ হচ্ছে আনকমন যদি আসে, আরেকটা হচ্ছে নেগেটিভ মার্কিং যদি আসে। আনকমন যদি থাকে প্রশ্ন, সেক্ষেত্রে তোমার পড়ার মধ্যে আরেকটু সময় বেশি দিতে হবে, রিভিশনের মধ্যে আরেকটু সময় বেশি দিয়ে তারপরে দেখতে হবে। ওকে, তারপর হচ্ছে যে পরেরটা যে কি বললাম, আমাদের যদি নেগেটিভ মার্কিং বেশি আসে, এটা এবং এটা, এই 2টার প্রশ্ন আমরা অ্যান্সার দিয়ে দিলাম একসাথে। নেগেটিভ মার্কিং আসতে হলে কি করতে হবে, আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে আরেকটু সময় দিতে হবে। ওকে, ডান। ওকে, এরপর হচ্ছে এতদিন ভালো পড়া হয়নি। আচ্ছা, এই টাইপের প্রশ্ন যারা করো, ওকে, তারপর হচ্ছে যে পরেরটা যে কি বললাম, আমাদের নেগেটিভ মার্কিং বেশি আসে, এটা এবং এটা, এই 2টার প্রশ্ন আমরা অ্যান্সার দিয়ে দিলাম একসাথে। নেগেটিভ মার্কিং আসতে হলে কি করতে হবে আমাদের? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিকঠাক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, এতদিন ভালো পড়া হয়নি, এই টাইপের কমেন্ট আসলে বা হচ্ছে এই টাইপের প্রশ্ন তোমরা যখন আমাকে করো, তখন আসলে হচ্ছে তোমাদের চাইতে আমার বেশি হতাশ লাগে। ওকে, সেকেন্ড টাইম তুমি পরীক্ষা দিচ্ছ, তখন আমাকে যদি জিজ্ঞেস করো যে ভাই এতদিন ভালো পড়া হয়নি, এখন কি করব, উত্তর তুমি জানো না অবশ্যই। এতদিন পড়া হয়নি, তাহলে কি করতে হবে? এখন পড়তে হবে, তাই না? এতদিন পড়া হয় না এই চিন্তা করে যদি আজকের দিনটা নষ্ট করো, তাহলে তো এতদিনের সাথে আজকের দিনটা আরো নতুন অ্যাড হইলো। ব্যাপারটা এরকম না? তুমি বললা যে হচ্ছে ভাই এই সেপ্টেম্বর পর্যন্ত আমার পড়া হয় নাই, সেপ্টেম্বর পর্যন্ত পড়া হয় নাই, এটার জন্য তুমি ওকে হতাশ হয়ে তারপরে তুমি আবার এই হতাশার জন্য আবার বসে আছো। বসে থাকতে থাকতে কয়দিন হয়েছে? বসে থাকতে থাকতে আজকে অক্টোবরের 4 তারিখও পার হয়ে গেছে। তাহলে তো সেপ্টেম্বর তো গেলই, সাথে আবার কি অক্টোবরের 4 তারিখ পর্যন্ত চলে যাচ্ছে না? তাহলে এটাতে লাভ হইলো না লস হইলো? ওকে, তাহলে এই জিনিসগুলো তোমার হচ্ছে কি করতে হবে, এতদিন ভালো পড়া হয় নাই, এতদিন কি করো নাই। সত্য কথা বলতে হচ্ছে, ভালো পড়া বলতে তোমরা কি বুঝো আমি জানি না। তুমি যদি পড়তে থাকো এতদিন, তুমি যদি অল্প করে পড়ে থাকো, তার মানে তুমি আগে আসো। সত্য কথা হচ্ছে এটা। তুমি যদি পড়ার টাচে থাকো যে ভাই আমি পড়তেছি, সেটা কম হইতে পারে বেশি হইতে পারে, কিন্তু তুমি পড়তেছো,
যদি পড়ার টাচে থাকো তাহলে এখন থেকে, আজকে 4 তারিখ অক্টোবর থেকে তুমি, আমি ধরো লাইভ শেষ করলাম 11টায়, 11টার পর থেকে তুমি যদি আবার ভালো মতো শুরু করো যে আমার টার্গেট পড়ালেখা, নামাজ, খাওয়া, গোসল এগুলো বাদ দিয়ে আমি কোনো টাইম নষ্ট করব না, এবং সামনের যে 2 মাস সময় থাকবে এই 2 মাসটা আমি আমার সর্বোচ্চটা দিব, তাহলে অবশ্যই অবশ্যই ভালো করা পসিবল। ঠিক আছে? তাহলে এই জিনিস তুমি যদি বারবার মাথায় আনো যে হচ্ছে ভাই এতদিন ভালো করে পড়া হয় নাই, এখন কি করব, তাহলে ভাই আসলে কোনো কিছু করা সম্ভব না। আর যদি তুমি চিন্তা করো এতদিন কি হয়েছে, ওকে আমি টাচে ছিলাম, আমি অল্প হলেও পড়ালেখা করছি, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে আসছি, আমি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানি, আমি কেমনি কি করতে হবে এগুলো জানি, আমার কোন জায়গাতে ভুল হয়েছে সেগুলো জানি, এখন কি করতে হবে, সামনের টাইমটা ইউটিলাইজ করতে হবে। এইটা মাথায় রাখলে ভালো করা পসিবল। আমার কথা কি বুঝতেছো তোমরা? এগুলো একটু জানাও। ওকে, এরপর হচ্ছে নেক্সট পার্ট কি, নাম্বার কত পাওয়া সেফ। এটা মনে হয় আমরা কতবার যে বলছি আমি জানি না, নাম্বার কত পাওয়া সেফ। নাম্বার এটা আসলে হচ্ছে সেফটির বলতে কোনো কথা নাই। নাম্বার সেফ বলতে আমরা এমনিতে একটা পরিসংখ্যানের কথা বলি যে হচ্ছে 85 প্লাস, মানে 85% প্লাস নাম্বার পাইতে আমরা বলি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি নিজেই অনেক পরীক্ষা বলতে হচ্ছে বেশিরভাগ পরীক্ষাতে আমি 75 এর উপরেই পাই নাই। বুঝতে পারছো ব্যাপারটা? তো তার মানে ব্যাপারটা এরকম যে হচ্ছে তুমি, আমরা একটা টার্গেট দিয়ে রাখি যে 85% তোমাকে পাইতে হবে, পাইলে ভালো, কিন্তু তার মানে এই না যে হচ্ছে তুমি 85% যদি না পাও তাহলে সেক্ষেত্রে তুমি হারাই গেছো, এরকম মনে করার কোনো কারণ নেই। ওকে, আমার এরকম অনেক মনে করছে কোচিং এর মধ্যে অনেক স্টুডেন্টকে দেখা আছে যে অনেক পরীক্ষাতে দেখা যায় হচ্ছে রেগুলার ভালো করতেছে, নাম্বার এটা করতেছে ওটা করতেছে, কিন্তু পরীক্ষার পরে খবর মানে হচ্ছে কোনো খোঁজ খবর নাই, এরকম আছে। আবার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে শুধু লেগেছিল, আল্লাহর রহমতে পড়ালেখা করতেছিল, কিন্তু নাম্বার হয়তো আপ ডাউন করতেছিল, নাম্বার হয়তো রেগুলার 85% পায় নাই, কিন্তু ভালো জায়গায় চান্স পাইছে। ওকে, তো এটা নিয়ে হচ্ছে খুব বেশি টেনশন করে তুমি হচ্ছে সময় নষ্ট করা, বাড়তি প্রেশার ক্রিয়েট করা তুমি দরকার নাই। তুমি তোমার সেরাটা দিচ্ছ কিনা এটার উপর হচ্ছে প্রেশার ক্রিয়েট করো। ওকে, তুমি কালকের দিনটাকে একটু অ্যানালাইসিস করো আজকে, যে আমি কালকের দিনটা যে আমি পার করলাম, এই কালকের দিনটার মধ্যে আমার পক্ষে কি আরো কিছু বেস্ট কিছু দেওয়ার পসিবল ছিল কি না। যদি পসিবল দেওয়ার ছিল উত্তর আসে, তাহলে তুমি এটার জন্য হচ্ছে একটু অনুতপ্ত হও, আজকের দিনটা ইউটিলাইজ করো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। কিন্তু টার্গেটটা কি রাখবা? মাইনুল ভাই এখন বলছে যে ভাই নাম্বার কোনো সেফটি বলতে কিছু নাই, তার মানে তুমি একেবারে পড়ালেখা ছেড়ে দিলা, তাহলে কিন্তু আবার বিপদ। তোমার কি করতে হবে? তোমার কথা হচ্ছে টার্গেটে তুমি রাখো যে 85% নাম্বার পাওয়াটা আমার জন্য ওকে, কিন্তু না পাইলে যে হচ্ছে আমার জিন্দগি শেষ, এরকম মনে করার কোনো কারণ নাই। ওকে, তোমাদের কমেন্ট যেগুলো প্রশ্ন আমি দেখতেছি, আমি এগুলোর উত্তর দিব, একটু ওয়েট করো, আমি এগুলো শেষ করি। ওকে, এবার আস হচ্ছে 5 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে কি ভাই ধারাবাহিকতা বজায় রাখতে পারতেছি না। ওকে, আচ্ছা আমি তোমাদের বলে রাখি, এগুলোর প্রশ্ন উত্তর দিচ্ছি, তোমরা মনে করো না যে হচ্ছে রিভিশন নিয়ে কথা বলবো না। হ্যাঁ, দেখো হচ্ছে কই গেল রিভিশনের জন্য আমি একেবারে হচ্ছে চার্ট গুছায় লিখে রাখছি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলবো যে কোন চ্যাপ্টার কোন সাবজেক্ট কিভাবে রিভিশন দিতে হবে, ওভারঅল কিভাবে রিভিশন দিতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, তোমরা টেনশন নিও না, আমি জাস্ট হচ্ছে টপিক সিরিয়ালে আসতেছি আর কি, যে কোনটা কি। ওকে, এবার আসলে হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে পারতেছি না। আচ্ছা, ধারাবাহিকতা কিসে বজায় রাখা যায় তুমি বলো তো? ধারাবাহিকতা কোনো কিছুর মধ্যে বজায় রাখা যায়? এটা সম্ভব? এটা আসলে সম্ভব না। হ্যাঁ, তুমি এই যে দেখো, এই যে আমরা এতদিন ধর হচ্ছে এই যে জাকের আলীর আমরা এতদিন পচাইছি, সে ধারাবাহিকতা বজায় রাখছে কিসে? সে 6 মারতে পারে না এরকম, কিন্তু আমরা তারে বলতেছিলাম যে হার্ড হিটার, এবং সে হচ্ছে ওই যে কি জানি হ্যামার দিয়ে হচ্ছে প্র্যাকটিস করে, হ্যামার দিয়ে প্র্যাকটিস করতেছিল না এরকম, তো হ্যামার দিয়ে প্র্যাকটিস করতেছে, এবং তারা নিয়ে আমরা ট্রল করতেছি হচ্ছে কি যে সে কনসিস্টেন্সি ধরে রাখছে কিসে? সে 6 না মারার দিকে, কিন্তু গতকালকার ম্যাচে 6 বারে দিয়ে বসে আছে, ঠিক না? তার মানে জাকের আলীও কনসিস্টেন্সি ধরে রাখতে পারে নাই। ওকে, তাহলে ব্যাপারটা এরকমই, তাই কনসিস্টেন্সি কোনো কিছু ধরে রাখা যায় না। মনে করো এই যে আমরা ধরো রিজবির ক্ষেত্রে বলি যে রিজবি রেগুলার প্রচুর খায়। ওকে, তো রিজবি প্রচুর খায়, কিন্তু খাওয়ার মধ্যে কি কনসিস্টেন্সি ধরে রাখা যায়? না। সে একদিন মনে হচ্ছে খুব বেশি খায় ফেলছে, পরের দিন আর পেট নিয়ে উঠতে পারতেছে না, তো পরের দিন খাওয়া বাতিল, এক ওয়াক্তের দেখা যাচ্ছে একবেলার খাবারই মিস গেল, তাহলে কি কনসিস্টেন্সি থাকলো না। বুঝছো ব্যাপারটা? তাহলে পড়ালেখার ক্ষেত্রে তো আমি যে জিনিসগুলো বললাম সেগুলো তো মানে কি বলে এটা, এই আনন্দদায়ক জিনিস, খেলাধুলা, খাওয়া দাওয়া, এগুলা তো এইগুলোর ক্ষেত্রে কনসিস্টেন্সি ধরে রাখা যায় না। আর তুমি আসো কিসে যে ভাই পড়ালেখাতে কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছি না। পড়ালেখাতে কনসিস্টেন্সি ধরে রাখা সম্ভব না। তোমার 4-5 দিন টানা পড়া হবে, এরপরে একটা দিন একটু খারাপ যাবে, এটা নর্মাল ব্যাপার। ঠিক আছে, কারণ কি তোমার ব্রেন তো এত চাপ নিতে পারবে না রে ভাই। ব্রেনও তো কি হয়, ওই দিন যে বলছিলাম, তো ব্রেনও তো মানে একটু আরাম চায়, একটু শান্তিতে থাকতে চায়। বুঝছো না কথাটা? এবং সত্য কথা বলতে হচ্ছে ব্রেন তোমাকে ভালো রাখতে চায়,
সে যে কোনো অবস্থায় তোমাকে ভালো রাখতে চায়। কিরকম জানো, তুমি ধরো ভোরবেলা ঘুম থেকে ওইটা পড়তে বসছো, কিন্তু ঘুম হচ্ছে ব্রেন বলবে আরে এত পড়তে হবে না, তুই ঘুমা, বাকিটা আমি দেখতেছি, বুঝছো, এরকম একটা অবস্থা। তারপরে কোন একটা টপিক তুমি বারবার পড়তেছো, ব্রেন বলবে আরে এত পড়তে হবে না, এটা আমি দেখে রাখছি, তুই পরীক্ষা দিতে যা, ব্যাপার নাই, কোনো সমস্যা নাই। কিন্তু পরীক্ষা হলে যাওয়ার সময় কি করে, একটা মিম দেখছেন এরকম, পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে সে বলতেছে যে দরজার বাইরে থেকে তোমার বলতেছে অল দ্য বেস্ট বলে তোমার রুমে পাঠিয়ে দিছে, আর ব্রেন বাইরে বসে আছে, ব্যাপারটা এরকম। তো এখন ব্রেন যেটা বলতেছি, যেটা যে সেও একটু রিল্যাক্সেশন চায়, সে রিল্যাক্সে থাকতে চায়, এখন তার রিল্যাক্স দিতে হবে, কিছু করার নেই, বুঝতে পারছো? তো সে যদি রিল্যাক্সে থাকতে চায়, তাহলে হচ্ছে তোমার একটু রিল্যাক্সেশন কি তাকে দেওয়া উচিত না? দেওয়া উচিত। যেমন আমি তোমাকে একটা কথা বলি, আমাদের গ্রুপেই কে যেন এরকম একটা পোস্ট দিছিল কয়েকদিন আগে, এবং এই পোস্টটা এখনো ঘুরতেছে সামনে, যে তুমি বিশ্রাম নিচ্ছ, তার মানে এরকম না যে তোমার প্রতিদ্বন্দ্বীও বিশ্রাম নিচ্ছে। আমি এটার ঘোর বিরোধী, বুঝছো? বিশ্রাম নিতে হবে ভাই, বিশ্রাম না নিলে তুমি হারাই যাবা। বিশ্রাম না নিলে, এই যে আমি মনে করছি তুমি ধরো জবেরেশন ক্লাস করলা, জবেরেশন 4টা ক্লাস টানা করলা, জবেরেশন মনে করে যাচ্ছে, দেখা গেল তুমি কি বলে রে এই টানা একসাথে পড়ে ফেলছো, আজকের দিন জবেরেশন পড়ছো, কালকেও জবেরেশন পড়ছো, পরের দিনও জবেরেশন পড়ছো, এরপরের দিন কি হবে জানো? এরপরের দিন দেখা যাবে তুমি রাস্তার মাঝখানে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতেছো, আর বাস ড্রাইভারে জিজ্ঞেস করতেছো বলেন তো অ্যালকেন কোন কোন বিক্রিয়া দেয়, ঠিক আছে? তারপরে জিজ্ঞেস করলা যে হচ্ছে বলেন তো যে হচ্ছে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়ার নাম কি, ওকে? তুমি জিজ্ঞেস করলা যে হচ্ছে তো মানে শুধু শুধু যে হচ্ছে বলেন সমানতার প্রাচুর্যতার কারণ কয়টা, ওকে? এরকম তুমি রাস্তাঘাটে দেখা যাবে হচ্ছে মানুষজন জৈবরসায়ন শিখাইতেছো, কারণ বুঝছো তো? কারণ কি যা বুঝছো তাই, ওকে, তোমার গেছে। তো এই কারণে বিশ্রাম নিতে হবে, কিন্তু সেটা কখন? টানা কয়েকদিন পড়ার পরে তুমি বিশ্রাম নাও, কোনো সমস্যা নাই। আমি যখন মনে করো হচ্ছে আমি সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমি হচ্ছে শান্তিবাগ এলাকাতে থাকতাম, মালিবাগের, ওকে? তো এরকম ওই এরিয়াতে মনে করো হচ্ছে দু একদিন পরে পরে দেখা যেত আশেপাশে দূরে একটু রেল লাইন ছিল, আমি রেল লাইনে গিয়ে ঘোরাঘুরি করতাম, মাঝে মধ্যে হচ্ছে ওই যে ইয়েতে ঘুরতে আসতাম ঢাকা ভার্সিটিতে, মাঝে মধ্যে ওই যে ওইদিকে কোচিং এ যাওয়ার পরে দেখা যাইতো হচ্ছে ইয়ের দিকে, কি বলে এটারে, এই জিয়া উদ্যানে ঘুরতে যেতাম। এরকম মনে করো হচ্ছে ঘোরাঘুরি করাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, সমস্যা হচ্ছে তুমি ঘুরতে গিয়ে তো হারায় যাও, এটা হচ্ছে সমস্যা। তুমি ঘুরতে গেলে তুমি চিন্তা করবে হচ্ছে মাইনুল ভাই ঢাকা ভার্সিটিতে ঘুরতে গেছে, তাহলে আমি ঢাকা ভার্সিটিতে ঘুরতে যাবো নাকি মালদ্বীপ যাবো গা? এখন তুমি চিন্তা করা শুরু করছো মালদ্বীপ যাবো গা, আর মালদ্বীপ গেলে তো বিপদ। মালদ্বীপ গেলে তুমি চিন্তা করো যাচ্ছে মালদ্বীপ যেহেতু আসছি, তাহলে একবারে কয়েকটা দিন থেকেই যাই, তারপরে যে বাসায় যাই, ঠিক না? এরকম চিন্তা ভাবনা করলে তো বিপদ। সেম কথা হচ্ছে তুমি মনে করো যাচ্ছে কি ফেসবুকে একবার ঢুকছো একটুখানির জন্য, তুমি তো একটুখানির জন্য ঢুকো নাই, তুমি ঢুকছো একেবারে শপিং মলে, এবং শপিং মলে ঢুকছো কি এই যে জামা কাপড় দেখা শুরু করছো, মাথার মনে করো যে টুপি থেকে শুরু করে জুতা পর্যন্ত একেবারে পারলে 14 গোষ্ঠী শপিং করে তারপরে বেরোনোর চিন্তা ভাবনা করতেছো। এগুলো করলে সমস্যা, বুঝতে পারছো? তুমি বিশ্রাম নিবা, তুমি রেস্ট নিবা, তুমি একটু রিল্যাক্সেশনে থাকবা, কিন্তু সেটা কি হিসাব মতো, ওকে? এইটা নিয়ে তোমার খুব বেশি যে হচ্ছে একেবারে মাথা গরম করে ফেলার কোনো দরকার নাই, যে কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে না ভাই এখন থেকে। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে তুমি এখন থেকে সামনের যে 2 মাস টানা পড়বা, টানা পড়ে পরীক্ষা দিবা, পারবা? সম্ভব না, তুমি নাই হয়ে যাবা, এর আগে পাগল হয়ে যাবা, বুঝতে পারছো? তো এইগুলো নিয়ে তোমার হচ্ছে কি মাথা ব্যথার দরকার নাই, তুমি রিল্যাক্সে থাকো। 2-3 দিন টানা পড়ার পরে একটু রিল্যাক্সেশন দরকার আছে, একটু ঘুরে আসো। আর যদি এরকম হয়ে যাচ্ছে ভাই আমার প্রতিদিন এরকম হচ্ছে, তার মানে প্রতিদিনও তুমি একটু ঘোরাঘুরি করো, সমস্যা নাই। কই ঘোরাঘুরি করবা? বাসার নিচে রাস্তায় ঘোরাঘুরি করবা, 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি করবা, টঙের দোকান থেকে একটা চা খেয়ে আসবা। শুধু চার সাথে আবার কেউ টা খাইতে যাবে না, তাহলে কিন্তু বিপদ, এবং এটা নিষেধ, ওকে? ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। এগুলো তোমার হচ্ছে এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই ভাই, এগুলো নর্মাল জিনিস, ওকে? এইগুলা খুবই নর্মাল জিনিস। এরপর আসবে হচ্ছে অনেক ক্লাস করা বাকি। আচ্ছা, আমি তোমাদের এই কথাগুলোই আমি তোমাদের বলতেছিলাম যে হচ্ছে, যেমন আমি লাইভ গোছানোর সময় একজন জিজ্ঞেস করতেছিল যে ভাই এই কিছু কিছু প্রশ্ন যেগুলো লিখছেন এগুলোর উত্তর আসলে ওরা কি চায়। তো আমি যেটা মনে করি জানি বা বুঝি, সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর তোমরা চাও এরকম যে হচ্ছে আমার মনে করো হচ্ছে ইনবক্সে জানাইছো ভাই কিছু ক্লাস করা বাকি, তো আমার মনে করো হচ্ছে জিজ্ঞেস করতে মন চাচ্ছে তাহলে তুমি কি চাও। মানে আমি জানি যে উত্তরটা হচ্ছে মনে মনে তুমি চিন্তা করতেছো কি জানো, ভাই 2টা ক্লাস যদি আপনি করে দিতেন, আর সাদি বাইরে যদি একটু বলতেন একটা ক্লাস করে দিত। অন্তর ভাই তো ব্যস্ত মানুষ, লাঠি দিয়ে দৌড়ানো দিতে পারে, অন্তর বাইরে বললাম না, একটু রিজি বাইরেও বললেন যদি একটা ক্লাস করে দিতে পারে, বুঝছো? আমার মনে হয় তোমরা মনে মনে এটাই ভাবো আর কি, যে হচ্ছে ভাই মেসেজ দিছি যে হচ্ছে 10টা ক্লাস করা বাকি, একটু যদি ব্যাপারটা দেখতেন, মনে করো হাত কষ্ট লাগছে বলছো ভাই একটু যদি ব্যাপারটা দেখতেন, ক্লাস তো 10টা বাকি, তাহলে কি করা যায়।
ক্লাস 10টা বাকি, তো এটা আমারে বলে লাভ কি? ক্লাস 10টা বাকি তোমারই করতে হবে। এই মন করে হচ্ছে আমার কাছে এসে যদি বলো যে 10টা ক্লাস বাকি, এটা যদি একটা ব্যবস্থা করে দিতেন, লাভ আছে কোনো? 10টা ক্লাস আমি একটাও বানিয়ে দিতে পারবো না, 10টা ক্লাস আমি করে দিতে পারবো না, আমরা ভাগাভাগি করে ক্লাস করে দিতে পারবো না। তাহলে তোমার কি করতে হবে? 10টা ক্লাস করা বাকি তোমাকেই করতে হবে। আমাকে মেসেজ দিয়ে আমার মেসেজের রিপ্লাই জন্য ওয়েট না করে তুমি ক্লাসটা করো। ওকে, এখন কথা হচ্ছে এখানে একটা কিন্তু আছে, যেটা অ্যান্সারটা হয়তো অনেকে চাইতে পারো। সেটা কি? সেটা হচ্ছে অনেকে এরকম বলতেছো যে হচ্ছে ভাই ক্লাস করা বাকি, এখন কি ক্লাস করা শেষ করে তোমার হচ্ছে প্রিপারেশন নিব কিনা, যে আমার 10টা বা 15টা ক্লাস করা বাকি, সবগুলা ক্লাস শেষ করে তারপরে কি রিভিশন দিব? উত্তর হচ্ছে না। ওকে, তুমি টানা আজকে বসছো আর তুমি চিন্তা করলে হচ্ছে মাইনুল ভাই বসছে ক্লাস, বলছে ক্লাস মাইনুল ভাই করে দিবে না, তার মানে তুমি কান্নাকাটি শুরু করছো, বা তোমার আব্বা আমার কাছে বিচার দিতেছো যে ভাই তো না করছে, ক্লাস করে দিবে না, তাহলে আমারই করতে হবে। তাহলে দাও একবারে হচ্ছে বিছানা টিছানা রেডি করে তুমি আজকে ক্লাস করতে বসছো, 10টা ক্লাস একবারে করে ফেলবা, করে তারপর হচ্ছে রিভিশন দিবা। এরকম করা যাবে না। 10টা ক্লাস করা বাকি, ওকে চিল, এটা নিয়ে এত বেশি লাফালাফিরও কিছু নাই। তুমি প্রতিদিন একটা ক্লাসের টার্গেট রাখো, সেই সাথে তুমি তোমার রিভিশন আগাইতে থাকো, তুমি তোমার রিভিশন আগাইতে থাকবা, আর সাথে হচ্ছে কি করবা? সাথে হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবা, যে ক্লাসগুলো বাকি আছে সেগুলো তুমি করতে থাকবা। দুইটা একসাথে কন্টিনিউ করতে হবে। এখন যদি তুমি শুধু ক্লাসের দিকে নজর দাও যে ভাই আমার যে ক্লাসগুলো বাকি আছে আমি সব ক্লাস করতে চাইছি শুধু, না, এটা করা যাবে না। তোমার সামনে যে টাইম আছে ক্লাসও কন্টিনিউ করতে হবে, সাথে রিভিশন দিতে হবে। এখন তুমি যদি বলো যে হচ্ছে ভাই এটা তো পারবো না, তাহলে কি? না পারলে আমারও কিছু করার নাই, আমিও এটার উত্তর অন্য কিছু দিতে পারবো না, কারণ উত্তর এটাই ফিক্স। তোমার একই সাথে ক্লাস করতে হবে, একই সাথে রিভিশন কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? আমি বুঝাইতে পারতেছি না, আমি জানি না, কিন্তু আমি টু দা পয়েন্টে উত্তর দিচ্ছি, এটা হচ্ছে মেইন কথা। ওকে, তোমরা বুঝতেছো? মাইগ্রেনের সমস্যা দেখো, মাইগ্রেনের সমস্যা তোমার কতটুকু জানি না, মাইগ্রেনের সমস্যা তোমার চাইতে আমার মনে হয় যেটা আমার অনেক বেশি। তুমি দেখবে হচ্ছে যে এই সাদি অন্তর ওদের কাছে জিজ্ঞেস করো, আমি স্টুডিওতে ক্লাস নিয়ে এসে প্রত্যেকদিন ক্লাস নেওয়ার পর আমার মাথা ব্যথা উঠে। এই যে আজকে স্পেশালি হচ্ছে আমার লাইট, তো মাইগ্রেনের হচ্ছে যে ব্যাপারটা হয় যে হচ্ছে মাইগ্রেনের তো লাইট সহ্য হয় না, তো আমার সেম, তো লাইট তো, কিন্তু স্টুডিওতে তো লাইট ছাড়া তো আসলে ক্লাস নেওয়া পসিবল না। তো ক্লাস নেওয়ার পরেই দেখবো হচ্ছে আমার মাথা ব্যথা উঠে, কিছু করার থাকে না। এখন কি করতে হবে? মাইগ্রেন মন করছে, তুমি চিন্তা করবে যাচ্ছে মাইগ্রেন আমার নিত্য সঙ্গী, সেটা নিয়ে আগাইতে হবে। এখন যদি মাইগ্রেনের সমস্যা বেশি থাকে তোমার কি করতে হবে? একজন নিউরো মেডিসিনের ডাক্তার দেখাও, ওনার দেখায় তারপর হচ্ছে ওনার পরামর্শ অনুসারে আগাও। ওকে, এই ব্যাপারে তোমার অন্য কিছু করার সুযোগ নাই। এবং অনেকে আমি জানি যে হচ্ছে মাইগ্রেন বা মাথা ব্যথা থাকলে টাফনিল খাও রেগুলার। টাফনিল খুবই খারাপ একটা ওষুধ, টাফনিল খুব বেশি খাওয়া যাবে না। স্পেশালি নিউরো মেডিসিনের যে স্যাররা আছেন ওনারা যেটা বলে যাচ্ছে মাসে 4টার বেশি টাফনিল খাওয়া উচিত না। ওকে, তো এই জিনিসগুলো করা যাবে না। হ্যাঁ, তোমার যদি এরকম সমস্যা হয় তুমি হচ্ছে একজন একটু নিউরো মেডিসিনের একজন ডাক্তারের সাথে একটু কথাবার্তা বলো, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু দেখাও, একদিনের কাজ, তাহলে দেখা গেল ওকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাচ্ছি। এরপর আসি হচ্ছে জিকে ইংলিশ মনে থাকছে না। হ্যাঁ, একটু খেয়াল করো তো এটা। দেখো আমি যদি তোমাকে বলি, হ্যাঁ, যে ওই যে ইয়ের ক্ষেত্রে ব্যাপারটা, একটা দৃশ্যম একটা মুভি আছে, হ্যাঁ, তোমরা আমি জানি অনেকেই দেখছো, যে দৃশ্যম মুভিটা হচ্ছে বলিউডে কপি করছে হচ্ছে অজয় দেবগান, ঠিক না? তো অজয় দেবগানের ওই যে 2 তারিখে আমাদের একটা ইয়ে আসছে, এই একটা রিমাইন্ডার আসছিল, হুট করে ফেসবুকে দেখলাম যে হচ্ছে ফেসবুকে বলতেছে কি এরকম যে আজকে কিন্তু 2 তারিখ, তোমাদের মনে আছে তো? আজকে যে অজয় দেবগানের ফ্যামিলি হচ্ছে ইয়েতে গেছিল, ওই যে সাংসানে গেছিল এই ইয়ে শুনতে, কি বলে এটা, প্রবচন শুনতে। তারপরে আসার সময় বাসে ফেরত আসছিল 3 তারিখে, 4 তারিখে হোটেলে ছিল, খাওয়া দাওয়া করছে, তারপর হচ্ছে 5 তারিখে এরকম এরকম একটা ব্যাপারটা। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলা যেগুলা সিনেমার কাহিনী বলো, নাটকের কাহিনী বলো, তারপর হচ্ছে কোনো একটা গল্প বলো, ছোটবেলায় রাক্ষস খক্ষসের যে গল্পগুলো বলছে, হ্যাঁ, তো এই জিনিসগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের খুব ভালো মনে থাকে। কারণ কি, এগুলা নিয়ে ব্রেন কোনো স্ট্রেস ফিল করে না। ওকে, কিন্তু যে ব্যাপারটা এই যে পড়ালেখার যে ব্যাপারটা, এগুলোতে স্বাভাবিকভাবে সে একটু স্ট্রেস ফিল করে। এবং তোমার একটু আগে আমি বলছি যে ব্রেন কি থাকতে চায়, তোমাকে রিল্যাক্স রাখতে চায়। সে চিন্তা করে যে জিনিসটাতে হচ্ছে আমার কি, যে জিনিসটাতে আমার ব্রেন একটু প্রেশার ফিল করতেছে, সেই জিনিসগুলা সে মাথায় রাখতে চায় না। সে চিন্তা করে দূর, এগুলো মাথায় রাখতে হবে না, তুই খুশি থাক। হ্যাঁ, তো তুই খুশি থাক, তুই হচ্ছে এগুলো ভুলে যা। ওকে, তোমার এগুলো হচ্ছে ভুলাই দেয় সে। ওকে, এখন কি করতে হবে? যেহেতু একবার ভুলাই দিচ্ছে আমার কি আবার রিভিশন দিতে হবে, যেহেতু একবার আবার ভুলাই দিচ্ছে আমার আবার রিভিশন দিতে হবে। এবং সত্য কথা হচ্ছে তোমার মুখস্থ যে পড়ালেখা, মুখস্থ পড়ালেখা যেগুলো, সেগুলো বারবার রিভিশন দিতে হবে।
এটার কোনো বিকল্প নাই। রিভিশন পড়ালেখার বারবার 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 রিভিশন দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। যেমন আমি তোমাকে যদি গ্রামারের কথা বলি, হ্যাঁ, তুমি দেখবে হচ্ছে ভয়েস ন্যারেশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন ইংলিশের, হ্যাঁ, এই জিনিসগুলা, এই যে বন্ড আসছে মাঝখানে, ডক্টর অন্তর শাহ কমেন্ট করছে সিনেমার কাহিনীও মনে থাকে না। ভাই বন্ডামি করবি ঠিক আছে, কিন্তু যদি হচ্ছে এই যে পীর দরবেশের মতো বন্ডামি করস, তাহলে তো এটা বিপদ, ঠিক না? তোর মনে করে জীবিত থাকা অবস্থায় তোর মাজার দিয়ে দিতে হবে, এরকম একটা অবস্থা হইতেছে না। একটু বন্ডামি কম কর, পোলাপাইনদের ভালো থাকতে দে। পোলাপাইন তো তোরা দেখে মনে করতেছে বাইরেও কিছু মনে থাকে না, তারপরেও বাইরের সব হয়ে যেতেছে, তারপরে তার মানে মনে আমারও হয়ে যাবে। আর এইটা চিন্তা করার পরে এই পোলাপাইন গুলো যে কি বড় একটা ধরা খাবে চিন্তা করবে, তাহলে তো বাইরেও মনে থাকে না, না মনে হয় FCS পাস হয়ে গেছে, তাহলে মনে হয় লাইফ এরকমই। ভাই সাবধান, এইসব বন্ড পীর দরবেশের কাছ থেকে দূরে থাকবা, লাইফের তো আসলে সব স্মুথলি যাবে না, সাবধান থেকো, হ্যাঁ, বন্ডামি বাদ দাও। ওকে, আমরা টপিকে আসি। সেটা কি, সেটা যেটা বলতেছিলাম, তো তোমার যেসব মুখস্থ থাকবে না, মনে থাকবে না, সেটা কি বারবার রিভিশন দিতে হবে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন, ভয়েস ন্যারেশন, এগুলো কিন্তু আমার বারবার পড়া লাগে না, কারণ এগুলো তুমি জানো। এগুলো তুমি জানো যে হচ্ছে কি করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ গেলে কি করতে হবে, ন্যারেশনের ক্ষেত্রে কি করতে হবে, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি করতে হবে। এই জিনিসগুলো যেগুলো তুমি বুঝে আসছো, সেগুলো দেখবে হচ্ছে এত খুব বেশি প্র্যাকটিস করা লাগে না, বা এত খুব বেশি তোমার হচ্ছে বারবার মনে রাখা লাগে না, খুব বেশি তোমাকে হচ্ছে রিভিশন দিতে হয় না। কিন্তু যেটা তুমি মুখস্থ করছো, তুমি সিনোনিম পড়ছো, অ্যান্টোনিম পড়ছো, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে। তো জিকে ইংলিশ যে মনে থাকতেছে না, ব্যাপারটা এরকম না যে তোমার একা মনে থাকতেছে না, এটা সবারই মনে থাকে না। ওকে, এটা সবারই মনে থাকে না, এটা আনকমন কিছু না, এটা আনইউজুয়াল কিছু না। ওকে, কিন্তু এখন মনে করছে যে পীর দরবেশ যারা আছে, হ্যাঁ, তাদের হিসাব আলাদা। তারা মনে করছে চোখ বন্ধ করে মনে করছে একটু মনে করছে ফু দিল, তাদের জিন বাদশা কি বলে এটারে, ওই যে অনেক কিছু থাকে না, যে তাদের আন্ডারে থাকে, প্রেতাত্মা টেতাত্মা এগুলো থাকে, ভূত পেতনি এগুলো থাকতে পারে, তারা এসে মনে করছে মাথার মধ্যে ইনফরমেশন দিয়ে গেল, এরকম। তাদের হিসাব আলাদা ভাই, তাদের সাথে তোমার লাইফ মিলাইলে হবে না, তোমার রিভিশন দিতে হবে। হ্যাঁ, তোমার রিভিশন দিতে হবে, এটা মাস্ট। তাহলে কি করতে হবে, জিকে ইংলিশ মনে থাকতেছে না, এটা বলা কোনো এক্সকিউজ না, এটা বলা কোনো অজুহাত না, তোমার সেটা হবে বারবার রিভিশন দিতে হবে, মাস্ট। এবং সেটার জন্য কি করতে হবে, জিকে ইংলিশের জন্য টাইম ফিক্স রাখতে হবে, সেটা আমি রিভিশনের সময় আমি বলবো কি করতে হবে। ওকে, তাহলে আমার মনে হয় উপরে যে প্রশ্নগুলো সেগুলো অলমোস্ট বলা শেষ। হ্যাঁ, এই তোমরা এই যে কমেন্টে তোমার কাছে কি মনে হচ্ছে, আমি কি কোনো মানে কম গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতেছি? তোমরা যদি কমেন্টে কি বলে এটা ইম্পর্টেন্স না দাও, তাহলে তো এই যে আমি আগেও বলছি যে ব্যারিস্টার সুমনের মতো আমারও বলতে হবে আমি কি তার মধ্যে কি ডালতেছি, ঠিক না? তো এই ব্যাপারগুলা বিপজ্জনক, একটু মনোযোগ দাও। হ্যাঁ, একটু মনোযোগ দাও। আমরা টপিক 11 এক্সাম কবে নাগাদ হইতে পারে, এটা এক্সাম কবে নাগাদ হইতে পারে এটা আমার চেয়ে ভালো তোমরা জানো। ওকে, এক্সাম কবে নাগাদ হইতে পারে, পরীক্ষা পদ্ধতিতে চেঞ্জ আসবে কিনা, রিটেন থাকবে কিনা, তারপরে পরীক্ষা কি ভাই শার্ট পরে যাওয়া যাবে কিনা, তারপরে আরো কি ভাই পরীক্ষার দিন কি সকালে ভাত খাওয়া যাবে কিনা, পরীক্ষার আগের দিন কি ঘুমানো যাবে কিনা, পরীক্ষার আগের দিন মনে করে হচ্ছে মাটিতে ঘুমাইতে হবে না বেডে ঘুমাইতে হবে, ঠিক আছে, তারপরে পরীক্ষার আগের দিন কি কলা খাইতে হবে না ডিম খাইতে হবে। এই টাইপের প্রশ্ন আমার চাইতে তোমরা ভালো জানো উত্তর, তো সে এই টাইপের উত্তর আমার জিজ্ঞেস করে লাভ নাই। তোমাদের যদি মনে চায় অন্তর বাইরে জিজ্ঞেস করো, আলাদা হিসাব, কিন্তু আমার এইসব প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নাই। ওকে, ক্লিয়ার? পরীক্ষা কবে হবে, কি হবে, কেমনে হবে, এগুলো যেটা বললাম আমাদের যেটা তোমরা ভালো জানো, কারণ এগুলো আপডেট তোমরা নিয়ে বেশি ঘুরো। আমরা তোমাদের অলওয়েজ বলে আসতেছি যে হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি ধরে তুমি পরীক্ষা ধরে আগাবা। তাহলে পরীক্ষা কবে নাগাদ হবে এটা আর কেউ কিছু বলতে পারবে? বলার সুযোগ নেই। এটা আমি তোমার একা বলছি না, আমি সবার উদ্দেশ্যে বলছি। এইসব প্রশ্ন নিয়ে বা এইসব টপিক নিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নাই। ওকে, ঠিক আছে, আমরা সামনে যাচ্ছি। এখন যে টপিকটা সেটা হচ্ছে রিভিশনের ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আমি এবার টপিকে আসতেছি। হ্যাঁ, এবার আমি আসতেছি রিভিশনের ব্যাপারে। ফার্স্ট অফ অল, রিভিশন কবে থেকে শুরু করব, রিভিশন শুরু করার কোনো টাইম আছে কিনা। একটা আমার কথা হচ্ছে রিভিশনের জন্য কতটুকু কবে থেকে শুরু করবো এটার কোনো টাইম নাই। আমি বলবো, আমি মোটামুটি শিওর যারা পরীক্ষাতে
অনেকেই যারা আছে খুব বেশি সিরিয়াস এবং যারা অনেক বেশি ভালো করবে তারা অলরেডি রিভিশন শুরু করে দিছে। হ্যাঁ, তুমি অলরেডি মনে করছো অনেকের রিভিশন শুরু করে দিচ্ছে এবং আমি জানি এখন যারা লাইভে আছে তাদের মধ্যে অনেকের রিভিশন শুরু করে দিছে। তো সেই ক্ষেত্রে রিভিশন কবে থেকে শুরু করব এটার জন্য বসে না থেকে তুমি আজকে থেকে রিভিশন শুরু করবা। রিভিশন শুরু করা মানে কি একেবারে হচ্ছে এই তুমি আজকে রিভিশন শুরু করছো বোটানি পুরোটা একবারে শেষ করতে হবে এরকম রিভিশন, ব্যাপারটা এরকম না। রিভিশন দেওয়া মানে হচ্ছে তুমি আজকে পড়তেছো, আমার গত এক সপ্তাহ যা পড়ে আসছে আমি সেটাকে রিভিশন দিতে হবে। ওকে, আমি গত এক মাসে যেটা পড়ে আসছি সেটাকে রিভিশন দিতে হবে, এই সিস্টেমে তোমার হচ্ছে আগাইতে হবে। ওকে, তো রিভিশন কবে থেকে শুরু করবো এটার জন্য ওয়েট করা যাবে না, রিভিশন তোমার আজকে থেকে শুরু করতে হবে। এবং কিভাবে শুরু করতে হবে একটু আগে আমি যেটা বলছি, একটু আগে তোমাকে বলছি যে তোমার যে ক্লাস করা বাকি, তোমার যে অনেক পড়া বাকি, পড়া কমপ্লিট করার সাথে সাথে একই সাথে প্যারালালি তোমাকে আগাইতে হবে, রিভিশন আগাইতে হবে, পড়াগুলো আগাইতে হবে। ঠিক আছে, কিভাবে আগাবো আমি একটু পরে বলতেছি। রিভিশন কিভাবে দিব এটা হচ্ছে আমাদের গ্রস কোয়েশ্চেন, এবং আমি জানি তোমাদের সবার সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমি একটু বলবো, বিস্তারিত বলবো পরের স্লাইডে গিয়ে। এখানে যে কথা বলা আছে রিভিশনের সময় বই পড়বো নাকি, অনেকে জিজ্ঞেস করে যে বই পড়বো নাকি ভাই প্রশ্ন প্র্যাকটিস করব। প্রশ্ন প্র্যাকটিসের জন্য অনেকের অনেক ধরনের বই আছে, সেটা আমাদের কি প্র্যাকটিস বুক হইতে পারে, অনেকের বিভিন্ন কোচিং সেন্টারে ডাইজেস্ট টাইপের বই থাকতে পারে। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই রিভিশন তো ডাইজেস্ট বই থেকে দিলে সুবিধা হয়, রিভিশন তো অমুক নোট থেকে পড়লে সুবিধা হয়, এরকম কিছু। সাবধান সাবধান সাবধান, রিভিশন দেওয়ার যেটাই করো মেইন বইয়ের বাইরে কিছু করা যাবে না। তুমি রিভিশন দিলেও ফার্স্টে তোমাকে রিভিশন অবশ্যই মেইন বই দিতে হবে। মেইন বই রিভিশন দেওয়ার পরে তুমি তারপর প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার জন্য তুমি অনেক কিছু সহায়তা নিতে পারো। তাহলে রিভিশন দেওয়ার সিস্টেমটা কি হবে, রিভিশন দেওয়ার সিকোয়েন্সটা হবে এরকম। ফার্স্টে তোমাকে অবশ্যই মেইন বই পড়তে হবে, মাস্ট, মেইন বই মাস্ট। এরপরে মেইন বই পড়ার পরে হচ্ছে মেইন বইয়ের অনুশীলনী তোমাকে পড়তে হবে। ওকে, মেইন বইয়ের অনুশীলনী মাস্ট রিভিশনের সময়ও। মেইন বইয়ের অনুশীলনী পড়ার পরে তারপরে হচ্ছে তুমি এক্সট্রা রাইটারের অনুশীলনী পড়তে পারো, এক্সট্রা রাইটারের অনুশীলনী। ওকে, এরপরে তুমি হচ্ছে যদি দেখো যে হচ্ছে সময় আছে তখন তুমি হচ্ছে এক্সট্রা রাইটারের ইনফো পড়তে পারো। ওকে, এইগুলো পড়ার পরে তারপরে তুমি হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, কোয়েশ্চেন প্র্যাকটিস। অথবা তুমি হচ্ছে এই জায়গাতে অনেকে একটু স্কিপ করতে পারো, একটু সামনে আগে যেতে পারো, সেটা হচ্ছে কি তুমি এই দুইটা পড়ার পরেও তুমি হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, সমস্যা নাই। কিন্তু আমি হলে এটা করতাম, আমি নিজে এটা করে আসছি। সেটা কি, মেইন বই অনুশীলনী, তারপর হচ্ছে এক্সট্রা রাইটারের অনুশীলনী, তারপর এক্সট্রা রাইটারের ইনফো। ওকে, এবং ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের আমি আগেই বলছি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এক্সট্রা রাইটারের ইনফো পড়ার দরকার নাই, যদি তুমি খুব বেশি কি বলে এটাকে মানে হচ্ছে ভণ্ড না হও। কার মতো ভণ্ড, অন্তঃসার মতো যদি না হও তাহলে সেক্ষেত্রে আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রির এক্সট্রা ইনফোর দিকে তাকানোর দরকার নাই। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি এক্সট্রা অনুশীলনীটা পড়ো জাস্ট। ওকে, আর বায়োলজির ক্ষেত্রে কি হবে, বায়োলজির ক্ষেত্রে তুমি হচ্ছে এক্সট্রা রাইটারের তুমি হচ্ছে অনুশীলনী পড়বা, একই সাথে ইনফোগুলো দেখে নিবা। ওকে, তারপর হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করবা। এখন কোশ্চেন প্র্যাকটিস তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে কোশ্চেন শুধু হচ্ছে উত্তর দেখে যাও না। কোশ্চেন প্র্যাকটিস মানে হচ্ছে তুমি দেখবে যে উত্তরগুলো আমি পারতেছি কিনা, হ্যাঁ কোশ্চেনগুলো আমি পারতেছি কিনা এইটা প্র্যাকটিস করা। তুমি প্রশ্ন দেখলা উত্তর দেখলা, প্রশ্ন দেখলা উত্তর দেখলা, এটা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করার সিস্টেম না। এবং আমরা যেটা অলওয়েজ তোমাকে বলি সেটা কি জানো, সেটা হচ্ছে অনেক তোমাদের আমরা রেগুলার বলি যাচ্ছে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করো ভাই এত প্রশ্ন কই পাবো, এত পরীক্ষা কেমনে দিব। হ্যাঁ, তো এত প্রশ্ন দেখো তো প্রশ্ন তোমার অভাব আছে। তুমি কোনো একটা বই মেইন বই চ্যাপ্টার, কোনো একটা চ্যাপ্টার মেইন বই থেকে পড়লা, তারপরে দেখা গেলো এক্সট্রা ইনফো পড়লা, পড়া শেষ। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি তোমার এরপরে কি করতে হবে, তুমি পরীক্ষা দিবা। পরীক্ষা কোত্থেকে দিবা, তুমি যে অনুশীলনীর মধ্যে যেই এমসিকিউ গুলো আছে সেগুলা 20টা তুমি টার্গেট নাও, এই 20টা আমার প্রশ্ন, এই 20টা থেকে আমি পরীক্ষা দিচ্ছি। এই 20টার জন্য তুমি হচ্ছে ওইদিকে 12-13 মিনিট সময় রাখলা, 12 মিনিটে আমি 20টা প্রশ্ন অ্যান্সার করবো, তাহলে আমার কি একটা ছোটখাটো পরীক্ষা হয়ে গেল না। অথবা তুমি 12টা প্রশ্ন 20টা প্রশ্ন ফিক্স না করে তুমি 30টা প্রশ্ন ফিক্স করলা, তাহলে আমি 30টা প্রশ্ন আমি কতক্ষণে পরীক্ষাতে দিব, আমি 18 মিনিট সময় 30টা প্রশ্ন পরীক্ষা দিব, তাহলে আমার কি 30টা প্রশ্ন একটা পরীক্ষা হয়ে গেল না। তো তুমি যদি প্রশ্নের জন্য খালি আমার প্র্যাকটিস বুক লাগবে, আমার অমুক বই লাগবে, আমার তমুক এই গাইড লাগবে, এরকম জিনিস চিন্তা ভাবনা করলে বিপদ। ওকে, তাহলে এগুলো করা যাবে না। তোমার কাছে যেগুলো আছে সেগুলাই পড়ার জন্য মোর দেন এনাফ। এবং আমি মোটামুটি না 100% শিওর তোমার কাছে যে বইগুলো আছে তুমি এখনো সেগুলোই ভালো মতো পড়ে শেষ করে নাই। কিন্তু তুমি আসো অমুকটা ভাই কি করব, তমুকটা কি করব, ওই পরীক্ষা দিতেছি না, তো এই পরীক্ষা দিতেছি না, এইগুলো নিয়ে এত চিন্তা করে তো লাভ নাই, বুঝছো। তোমার কাছে যেগুলো আছে সেগুলো আগে শেষ করো এবং সেগুলা
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি কি বুঝাইতে পারছি রিভিশনের সময় কি করতে হবে? অবশ্যই মেইন বই, তারপরে মেইন বইয়ের অনুশীলনী, তারপরে এক্সট্রা রাইটারের অনুশীলনী, তারপর হচ্ছে এক্সট্রা রাইটার এর ইনফো, এরপর তুমি কোশ্চেন প্র্যাকটিস করবা। তুমি যে কোনো বই থেকে কোশ্চেন প্র্যাকটিস করলে হবে, তোমার ইচ্ছা। ওকে, এবার আসি হচ্ছে রিভিশন কিভাবে দেবো এই টপিকটার মধ্যে। ওকে, একটু খেয়াল করো, রিভিশন কিভাবে দিব এর মধ্যে অনেক কিছু টপিক আছে, একটু ভালো মতো মাথায় রেখো। সেটা আমরা পেপার ফাইনালের জন্য হইতে পারে, সাবজেক্ট ফাইনালের জন্য হইতে পারে, অথবা সামনের কি বলে এটা উইকলি এক্সামের জন্য হইতে পারে। অনেক ধরনের রিভিশন আছে। হ্যাঁ, অনুশীলনীতে প্রশ্ন উত্তর দাগানো আছে। এই যে প্রশ্ন উত্তর দাগায় ফেলছো কেন? অনুশীলনীতে তো আমরা অলওয়েজ বলি প্রশ্ন উত্তর না দাগানোর জন্য। ঠিক না? দাগায় ফেললে এখন তাহলে তুমি হচ্ছে অন্য কারো কাছ থেকে অনুশীলনী প্রশ্ন কালেক্ট করবা বা অন্য কিছু ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে মেইন কথা। তো আমরা এখন রিভিশন কিভাবে দিব এটার মধ্যে আসি, একটু খেয়াল করো। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করো যে হচ্ছে ভাই রিভিশন কি আমি এরকম ভাবে দিব যে আমি বোটানির মধ্যে আমার কয়টা আছে? 12টা চ্যাপ্টার আছে। আমি টার্গেট নিলাম যে হচ্ছে 12টা চ্যাপ্টার, আমি প্রত্যেকদিন 3টা করে চ্যাপ্টার পড়বো। 3টা করে চ্যাপ্টার পড়লে কি হবে? আমার 4 দিনে বোটানি শেষ। তুমি এরকম টার্গেট রাখতেছ। আমি বোটানির জন্য 4 দিন ফিক্সড করলাম। এরপরে জুলজির মধ্যে আবার সেম 12টা চ্যাপ্টার আছে। তুমি চিন্তা করলে হচ্ছে এটাও আমি 4 দিনে শেষ করব। একটু ভালো মতো খেয়াল করো কি করতে হবে। এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি চিন্তা করলে হচ্ছে 5টা চ্যাপ্টার আছে, আমি এটা হচ্ছে 3 দিনে শেষ করব। 3 দিনে কিভাবে? 3 দিনে হচ্ছে আমার এই 3টা চ্যাপ্টার 2 দিনে, আর এই 2টা চ্যাপ্টার 1 দিনে, এরকম চিন্তা ভাবনা করলা। ওকে, এরপর হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি চিন্তা করলা যে হচ্ছে এটা আমি 4 দিনে শেষ করব বা 5 দিনে শেষ করব। ফিজিক্সের ক্ষেত্রে আমার চ্যাপ্টার আছে কয়টা? ফিজিক্সের ক্ষেত্রে আমার চ্যাপ্টার আছে দেখা গেল 10টা বা 11টা চ্যাপ্টার। আমি চিন্তা করলাম যে হচ্ছে ফিজিক্স আমি সেম 4 দিনে বা 3 দিনে শেষ করব। ফিজিক্স সেকেন্ড পেপারও 4 দিনে শেষ করব, এরকম টার্গেট। এবং সেটা কি টানা পড়ার জন্য এরকম চিন্তা ভাবনা করলা যে হচ্ছে আমি সামনে 4 দিন শুধু বোটানি পড়বো টানা। ওকে, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে হচ্ছে যে ভাই আমি টানা বোটানি পড়বো না, আমি বোটানি, জুলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো সব একসাথে মিশায় পড়তে যাচ্ছি। ওকে, তো একসাথে মিশায় পড়বো নাকি টানা পড়বো? তো দুইটা ওয়েই পড়া যায়, দুইটা ওয়েতেই পড়া যায়। তোমার যে কোনো একটা চুজ করতে হবে। আমি পার্সোনালি যেটাকে প্রায়োরিটি দেই বা আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে কি মিক্স করে পড়া। কি তুমি যেটা চিন্তা করছিলা যে হচ্ছে 4 দিনে শেষ করবা, 4 দিনে শেষ করবা মানে হচ্ছে তুমি চিন্তা করছো যে হচ্ছে প্রতিদিন 3টা করে চ্যাপ্টার পড়বা, এরকম না? প্রতিদিন 3টা করে চ্যাপ্টার পড়বা, এরকম টার্গেট নিয়েছিলা তুমি। তো আমি বলবো কি যে তুমি প্রতিদিন 3টা করে চ্যাপ্টার না পড়ে তুমি হচ্ছে প্রতিদিন বোটানি থেকে, মানে আমি যেটা করে আসছি আর কি, আমি আজকের দিনে কি করলাম, আজকের দিনে আমি বোটানির 2টা চ্যাপ্টার পড়বো এবং 2টা চ্যাপ্টার আমি টানা পড়বো না। আমার সিস্টেমটা হচ্ছে আমি প্রথমে পড়বো বোটানি 1 নাম্বার চ্যাপ্টারটা, এটা আমি ফার্স্টে পড়লাম। তো ফার্স্টে কিছুক্ষণ বোটানি পড়ার পরে বোটানির প্রতি একটা বিরক্তি চলে আসবে। বোটানির প্রতি যখন একটু বিরক্তি চলে আসছে, একটু খেয়াল করো আমি তখন কি করছি, এখানে দেখো জিকে ইংলিশ লেখা নাই, কারণ জিকে ইংলিশ আমি কি করবো জানো, জিকে ইংলিশ আমি গ্যাপ গুলাতে বসাই দিব। তো আমি যখন ফার্স্ট বোটানি চ্যাপ্টারটা যখন ফার্স্ট পড়লাম, আমি বোটানি আজকে 2টা পড়বো। হ্যাঁ, তো 2টা পড়ার সময় আমি ফার্স্ট চ্যাপ্টারটা বোটানি পড়লাম। বোটানি পড়ার পরে আমার দেখা গেল হচ্ছে আমার বিরক্তি লেগে গেছে, আমার ভালো লাগতেছে না বোটানি আর পড়তে। তখন এই ফার্স্ট চ্যাপ্টারটা পড়ার পরে আমি কিছুক্ষণ জিকে পড়ে ফেলবো। ফার্স্ট চ্যাপ্টার শেষ করার পরে জিকে পড়ার পর আমার দেখা গেল হচ্ছে আমার মুডটা ঠিকঠাক হয়েছে। ওকে, ঠিক আছে, এখন একটু অন্য কিছু পড়া যায়। ওকে, তো একটু এখন তুমি কি করবা, আবার কি বোটানিতে ফেরত যাবা? একটু আগে বোটানির প্রতি বিরক্তি চলে আসছে, আবার যদি এখন বোটানির কাছে ফেরত যাও তাহলে ব্যাপারটা তো মানে আমার মনে হয় যাচ্ছে না, ঠিক হইলো না। তাহলে আমি কি করবো, আমি তাহলে অন্য একটা চ্যাপ্টারে যাবো, অন্য একটা সাবজেক্টে কি আমি এখন তাহলে হচ্ছে কিছুক্ষণ কেমিস্ট্রি পড়বো। কেমিস্ট্রি তুমি হচ্ছে এই দিকে অনেক বেশি পড়ার চেষ্টা করছিলা, অনেক বেশি না পড়ে তুমি হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারের হাফই পড়ো, অথবা 1/3 পড়ো, অথবা একটা চ্যাপ্টার পুরোটাই পড়ো, এরকম। তাহলে আমি এখানে একটা চ্যাপ্টার পড়লাম, এখানে একটা চ্যাপ্টার পড়লাম। কেমিস্ট্রি পড়ার পরে এখন আবার কিছুক্ষণ মাথা গরম হয়ে গেছে, তাহলে এখন তুমি কি করবা, এখন কি আবার মাথা গরম করা কিছু পড়বো না, কেমিস্ট্রি কিছুক্ষণ পড়ার পরে আমি এখন কিছুক্ষণ হচ্ছে ইংলিশ পড়বো। ওকে, তাহলে আমার দেখো এখানেও জিকে পড়া হয়ে গেছে, এখানে কি আবার ইংলিশ পড়া হয়ে গেছে। এবার আমি আবার কি পড়বো, আমার তো বোটানি 2টা চ্যাপ্টার পড়ার কথা ছিল, এইবার আমি হচ্ছে আবার বোটানি পড়বো। ঠিক আছে, এই বোটানি পড়ার পরে যদি তোমার কাছে মনে হয় যে জিকে ইংলিশটা আমার কম পড়া হয়েছিল, তখন তুমি এই বোটানি চ্যাপ্টার পড়ার পরে আবার তুমি কিছুক্ষণ জিকে অথবা ইংলিশ পড়তে পারো। ওকে, এরকম ভাবে তো তুমি যখন আগাবা তখন দেখবো হচ্ছে যে আমার তো পড়ার কথা ছিল 3টা চ্যাপ্টার, আমার 3টে চ্যাপ্টারই পড়া হয়েছে, কিন্তু শুধু বোটানি পড়া হয় নাই, বোটানি হয়েছে, কেমিস্ট্রি হয়েছে, এরকম। পরের দিন আবার সেম, তুমি হচ্ছে এই 3টা টানা না পড়ে এখান থেকে 2টা পড়ো, এখান থেকে আবার একটা পড়ো, আবার কি জিকে ইংলিশ মাঝখানে গ্যাপে ফেলাই দিবা। সেম তুমি হচ্ছে আরেকটার সাথে আরেকটা পেয়ার করবা,
যেটা সাবজেক্ট কঠিন হবে সেটার সাথে একটা সহজ সাবজেক্ট তুমি হচ্ছে পেয়ার করবা। সেটা কি? এখন তো আমি জানি সহজ বলে, তো আমি তোমাদের আগে বলছি, সহজ বলার পরে তুমি মনে মনে চিন্তা করো সহজ চ্যাপ্টার কই পাবো ভাই, এখন তো ছড়ার বই নাই, গল্পের বই নাই, এখন তো আছে শুধু হচ্ছে জৈব রসায়নের বই, এদিকে আছে হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতার বই, ওইদিকে আছে জ্যোতির্বিজ্ঞানের বই, তার মানে সহজ বলতে কিছু আছে? আমিও জানি সহজ বলতে কিছু নাই, কম্পারেটিভলি যেটা সহজ সেটার সাথে সেটা তুমি হচ্ছে মিলাবা। যেমন আমি যদি ধরি জুলজিটা তোমার কাছে যে হচ্ছে, বোটানিটা তোমার কাছে আমি জানি অনেকের কাছে বেশিরভাগ বোটানি প্যারা লাগে, তাহলে বোটানি যেহেতু প্যারা লাগে, এখন বোটানির সাথে তুমি যদি পেয়ার করো কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তাহলে ভাই তুমি কালকের পরের দিন তুমি পড়ালেখা ছেড়ে দিতে পারো, অসম্ভব কিছু না। কারণ কি, তোমার মাথা কি এখন আরো বেশি গরম হবে। তুমি একটু আগে পড়ছো ধরো অনুজীব বিজ্ঞান পড়লা, একটু আগে ভাইরাসই পড়লা, আর ভাইরাসই পড়ার পরেই মন মেজাজ ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে, ভাইরাসি এটা বলার কি আছে, ঠিক না? এইটা বলার পরে তুমি একটু পরে আসলা, একটু পরে এসে দেখলে হচ্ছে জৈব রসায়নের যে টপিক সেগুলো চলে আসছে মাথার মধ্যে। তো এখন তো এইটা বলে না যে হচ্ছে কি যে চুলা থেকে লাফ দিয়ে কি আগুনের মধ্যে পড়ছি, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তাহলে এরকম করা যাবে না। তাহলে তুমি কঠিন যে তোমার কাছে যদি ওইটা প্যারা লাগে, আর তুমি এগুলোর মধ্যে দেখো যে হচ্ছে কোনটা একটু মোটামুটি ইজি লাগতেছে, তুমি দেখলা যে হচ্ছে বোটানির সাথে আমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা পেয়ার করলে ওকে আছে, তাহলে তুমি এই দুইটা একদিনে পড়ো। এরকম সেম কথা জুলজিটা আমার ঠিক আছে মোটামুটি ভালো লাগতেছে, জুলজির সাথে আমি পেয়ার করলাম ফিজিক্স সেকেন্ড পেপার, ওকে ডান। কেমিস্ট্রিটা আমাদের সেকেন্ড পেপারটা দেখা গেল কঠিন লাগতেছে, ওকে আমি মোটামুটি আরেকটু সহজ যেটা আছে ফিজিক্স ফার্স্ট পেপার, এই দুটাকে একদিনে পড়বো। এরকম করে হচ্ছে তুমি মিক্স করে ফেলবা, এবং মিক্স করে তুমি হচ্ছে টার্গেট অনুসারে আগাবা। এখন আসি হচ্ছে যে ভাই রিভিশন তো দিব, এখন কি রিভিশনও কি আমি একেবারে সিরিয়াল অনুসারে দিব? না, দরকার নাই। রিভিশনটা আমি সিরিয়াল অনুসারে দিব না। রিভিশনটা আমি কিভাবে দিব তোমাদের আমি বলছিলাম, মনে আছে কিনা তোমাদের, একটা চার্ট বানাইতে বলছিলাম আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার সময়, এবং অনেক তোমাদের এরকম গাইডলাইন আমি অনেক নিছি, অনেক নেওয়ার সময় প্রত্যেকবারই আমি তোমাদের বলছি যে একটা লিস্ট করে রাখতে, যে কোন চ্যাপ্টার কতবার পড়া হচ্ছে এটার পাশে এরকম নাম্বারিং করতে, যে এই চ্যাপ্টার আমার 1+1+1 এরকম দেখা গেল জুলজি 2 নাম্বার চ্যাপ্টার এরকম পড়া হয়েছে। অথবা আমি যদি দেখি যে হচ্ছে জুলজি দেখা গেল শ্বসন চ্যাপ্টারটা তুমি অনেকবার পড়ে ফেলছো, বা এরকম 6 নাম্বার চ্যাপ্টার যেটা আছে তুমি দেখা গেল এটার পাশে 1+1+1+ এরকম অনেকবার দেয়া। কিন্তু 9 নাম্বার চ্যাপ্টার যেটা আছে মানব জীবনের ধারাবাহিকতা, এটার পাশে তুমি শুধু হচ্ছে একবার দেয়া, তার মানে এই চ্যাপ্টারটা কি আমার সবচেয়ে কম পড়া হয়েছে। ওকে, তাহলে রিভিশনের যে তুমি প্রায়োরিটিটা সেট করবা, এই রিভিশন প্রায়োরিটি সেট করার সময় রিভিশনের জন্য নতুন ভাবে একটা খাতা রেডি করবা, চার্ট রেডি করবা। ওই চার্টের মধ্যে হচ্ছে আমার 1 নাম্বার সিরিয়ালে থাকবে 9 নাম্বার চ্যাপ্টার। ওকে, কারণ এটা কি সবচেয়ে কম পড়া হয়েছে। এরপরে তুমি দেখলা যে হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার মোটামুটি পড়া হয়েছে। এরপরে দেখলা তুমি যে আমার এখানে 2 নাম্বার চ্যাপ্টারে এতবার 1 লিখছি, এতবার 1 লেখা তো ঠিক হয় নাই, কারণ 2 নাম্বার চ্যাপ্টার তুমি এতবার পড়ো নাই, তুমি এটা শিওর। 2 নাম্বার চ্যাপ্টার আছে ঘাস ফড়িং, রুই মাছ তুমি অনেকবার খাইছো ঠিকই, কিন্তু পড়ার সময় রুই মাছটা তুমি দেখতে পারো না, কেন পারো না আমি জানি না। ওকে, আচ্ছা, তাহলে এরপরে তুমি কি 1 নাম্বার সিরিয়ালে কাকে রাখছো? ধারাবাহিকতা। তাহলে 2 নাম্বার সিরিয়ালে কে আসবে? 2 নাম্বার সিরিয়ালে আসবে 2 নাম্বার চ্যাপ্টার, প্রাণী পরিচিতি চ্যাপ্টার চলে আসবে। তারপরে দেখা গেল তুমি এরপরে কোনটা সবচেয়ে কম পড়ছো, এরপরে দেখা গেল তুমি এরকম হয়েছে যে 10 নাম্বার চ্যাপ্টারটা আমি সবচেয়ে কম পড়ছি, তারপরে সিরিয়াল আসবে 10 নাম্বার। তুমি এরকম একটা লিস্ট বানাবা যে আমার কোনটা আগে রিভিশন দিতে হবে, কোনটা পরে রিভিশন দিতে হবে। একই রকম ভাবে হচ্ছে তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি দেখলা যে হচ্ছে তোমার তড়িৎ রসায়ন ভালো লাগে, ছোট চ্যাপ্টার, তড়িৎ রসায়ন অনেকবার পড়া হয়েছে, কিন্তু জৈব রসায়ন তোমার হচ্ছে পড়া হয় নাই, মাত্র একবার পড়ছো। অনেকে এরকম কমেন্ট করে যাচ্ছে ভাই একাডেমিক লাইফে জৈব রসায়ন পড়ি নাই, কঠিন লাগে, ঠিক না? আবার শর্ট সিলেবাস ছিল, শর্টকে আলট্রা শর্ট বানায় পরীক্ষা দিয়ে আসছি, কিছুই করি নাই। তাহলে এখন রিভিশন দেওয়ার সময় তুমি যদি এখনো চিন্তা করো যে হচ্ছে ভাই এবার কি করা যাবে, আমি তো এবারও ফাঁকি দিতে যাচ্ছি, এবারও জৈব রসায়ন বাদ দিতে যাচ্ছি, তাহলে এবারও জৈব রসায়ন বাদ না দিয়ে আমার সাজেশন হচ্ছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার দেখ টার্গেট বাদ দিয়ে দাও। ক্লিয়ার? শুনতে খারাপ লাগবে, কিন্তু তুমি যদি এখনো চিন্তা করো যে আমি একাডেমিক লাইফে অমুকটা পড়ে আসি নাই এবং অমুকটা এখনো বাদ দিতে চাচ্ছি, তাহলে সবচেয়ে সহজ মানে হচ্ছে উত্তর হচ্ছে তুমি ভাই তাইলে এটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চিন্তা করো। ওকে, এটা মাথায় রেখো। তাহলে আমাকে কি করতে হবে, এখন যখন আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার রিভিশন দিচ্ছি, রিভিশন দেওয়ার সময় আমার এখন 1 নাম্বার সিরিয়ালে থাকবে জৈব রসায়ন চ্যাপ্টার, এরপরে অন্য কিছু, এরপর দেখা গেল পরিবেশ রসায়ন আমি কম পড়ছি, পরিবেশ রসায়ন, এরপর দেখা গেল আমি পরিমাণগত রসায়ন কম পড়ছি, এই সিস্টেমে আগাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমার হচ্ছে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে রিভিশন দিব। আমি কি বুঝাইতে পারতেছি রিভিশনের সিস্টেম? ক্লিয়ার? এবার আসি হচ্ছে, এটা তো আমার ওভারঅল রিভিশন গেল। এখন আসি হচ্ছে তোমার এরকম মনে হইতে পারে যে হচ্ছে ভাই আমি গত এক সপ্তাহে যা পড়ে আসছি সেটাও রিভিশন দিতে হবে,
এবং রিভিশনের অভাবে তোমরা যেমন বলো যাচ্ছে ভাই আমার ডেইলি এক্সাম ভালো হয় কিন্তু রিভিউ এক্সামগুলো খারাপ হয়, ওকে, বা আমাদের যে ব্যাপারগুলো যেটা বলে যাচ্ছে উইকলি এক্সামগুলো খারাপ হচ্ছে, তাহলে আমার সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আমি গত এক সপ্তাহে যেটা পড়ে আসছি সেটা আমি রিভিশন দিতে পারতেছি না, ওকে। তো রিভিশন দিতে পারতেছি না, তাহলে আমাকে কি করতে হবে? আমরা তোমাদের অলওয়েজ বলি যাচ্ছে রিভিশন দেওয়ার সময় কিছু ল্যান্ডমার্ক ইউজ করার জন্য। ল্যান্ডমার্ক কিরকম? তুমি ধরো বাসা থেকে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য কোচিং এ যাচ্ছ, যাওয়ার সময় দেখবা তোমার রাস্তার কোনো একটা পয়েন্ট দেখলে মনে হয় যে অমুক জায়গায় চলে আসছি, আচ্ছা তাহলে আর বেশি দূর নাই, ঠিক না? এরকম এগুলোকে আমরা বলি ল্যান্ডমার্ক। তো রিভিশন দেওয়ার সময় তোমার এরকম কিছু ল্যান্ডমার্ক ইউজ করতে হবে। তো ল্যান্ডমার্কের জন্য আমরা যেটা সবচেয়ে সহজ বা কমনলি ইউজ করি সেটা হচ্ছে শুক্রবার, ওকে। এখন তোমার যদি এরকম হয় যে প্রতি শুক্রবার আমি বলছি আগের সব যা পড়ছো গত এক সপ্তাহে সেগুলো রিভিশন দিবা, এখন কথা হচ্ছে আগে যা পড়ছো এক সপ্তাহে পড়ার সময় সব পড়া কি এক রাতে বা অর্ধেক রাতে রিভিশন দেওয়া সম্ভব? উত্তর হচ্ছে না, সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে? সেম কথা হচ্ছে তুমি রিভিশন দিতে বসার সময় তোমাকে আবার সেম প্রায়োরিটি একটা লিস্ট সাজাইতে হবে। লিস্ট সাজাইতে কিরকম? তুমি দেখলা যে গত এক সপ্তাহে আমার 4টা বা 5টা ক্লাস হয়েছে, 5টা ক্লাসের মধ্যে পর্যাবৃত্ত ধর্ম পড়ানো হয়েছে, পর্যাবৃত্ত ধর্ম আমি মোটামুটি ভালো পারি বা এই পরীক্ষাটা আমার ভালো হয়েছে, তার মানে এটারই প্রায়োরিটি লিস্টে লাস্টে থাকবে। কিন্তু আবার একই সাথে জৈব রসায়ন পড়ানো হয়েছে, তার মানে জৈব রসায়নটা আমি একটু কম পারি, তাহলে জৈব রসায়নটা রিভিশন দিতে হবে। আবার তুমি দেখলা বায়োলজির ক্ষেত্রে 2টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, একটা হচ্ছে রক্ত পড়ানো হয়েছে, আবার আরেক দিকে হচ্ছে পড়ানো হয়েছে জীব প্রযুক্তি। এখন তুমি দেখলা যে হচ্ছে রক্তটা ভালো পারি কিন্তু জীব প্রযুক্তি ভালো পারি না, তাহলে আমার রিভিশনের মধ্যে আবার সামনে থাকবে কে? জীব প্রযুক্তি, ওকে, ডান। তো এই সিস্টেমে তোমার হচ্ছে প্রায়োরিটি লিস্ট সাজাইতে হবে। এখন দেখা গেল শুক্রবারে এরকম তুমি লিস্ট সাজাইলা, তুমি 3টা চ্যাপ্টারের 1 2 3, এখন কোনো কারণে তোমার দেখা গেল 3টা চ্যাপ্টার আগে শেষ হয়ে গেছে, রিভিশন ডান, তাহলে তুমি কি করবা? যেগুলোকে তুমি বাদ দিছিলা তার মধ্যে আবার খুঁজো যে কোনটাকে রিভিশন দেওয়া উচিত, তখন তুমি ওইটাকে রিভিশন দাও, ওকে। এখন এরকম যদি হয় যে আমার রিভিশনের মধ্যে আমার অনেক বেশি ঘাটতি, মানে রিভিশনও কমপ্লিট করতে পারতেছে না একদিনে, তাহলে তুমি সপ্তাহের মধ্যে একদিন না রিভিশন দিয়ে তুমি 2 দিন রিভিশন দাও। 2 দিন রিভিশনের ক্ষেত্রে আমি যেটা করছিলাম যে শেষ দিকে এসে রিভিশনটা একটু সময় বেশি দেওয়া লাগতেছে, তো আমি মঙ্গলবারেও রিভিশন দিতাম, শুক্রবারেও রিভিশন দিতাম, ওকে। তোমার রিভিশনের মধ্যে টাইম তখন বাড়াইতে হবে, ক্লিয়ার কিনা? ওকে, তোমরা কি বুঝতেছো? ইংলিশ ভোকাবুলারি কেমন করে পড়বো? দেখো ইংলিশ ভোকাবুলারি কেমন করে পড়বা, তারপর হচ্ছে কোনটা কিভাবে পড়বা, সব আসলে এতবার বলছি, বুঝছো? তো তোমরা যদি এখন এসে জিজ্ঞেস করো কেমন করে পড়বা, তাহলে এটা কিন্তু অ্যালার্মিং, আমি ক্লিয়ার কাট বলতেছি। তো এখন নতুন করে তোমার হচ্ছে খুব বেশি পড়ার আসলে সুযোগ কম, সেক্ষেত্রে তুমি আগে যেগুলো পড়ছো সেগুলো আগে রিভিশন দিতে থাকো। সেই সাথে যদি এরকম কেউ থাকো যে হচ্ছে ভাই আমি ভোকাবুলারি আগে কোনো কিছুই পড়ি নাই, সিনোনিম অ্যান্টোনিম আগে কোনো কিছুই পড়ি নাই, তাহলে তোমার ফার্স্ট কাজ হবে বিগত সালের মেডিকেল প্রশ্ন, বিগত 10 বছরের ডেন্টাল প্রশ্ন, বিগত 10 বছরের হচ্ছে বিসিএস প্রশ্ন, হ্যাঁ, এই জিনিসগুলো সবার আগে শেষ করো। সবার আগে শেষ করে তারপর হচ্ছে যে কোনো একটা বই থেকে তুমি হচ্ছে ওই টপিকগুলোর ভোকাবুলারি পার্টের টপিকগুলোর তুমি শুধু প্রশ্ন আকারে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো পড়ো। এখন বলতে পারো যাচ্ছে ভাই কোন বই পড়বো, তোমার যে কোনো ইচ্ছা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেহেতু আরটিডিএস এ আছি তাহলে তো আমি কি বলবো, তুমি আরটিডিএস এর বইটা পড়তে পারো, এবং আরটিডিএস এর ভোকাবুলারি পার্টটা অবশ্যই ভালো, কারণ এখানে কনসাইজ করে দেওয়া আছে, তুমি সেগুলো থেকে পড়তে পারো। ভাই ভোকাবুলারি মনে থাকে না, এটা অলওয়েজ তোমাকে আমি বলে আসতেছি, ভোকাবুলারি মনে থাকবে না এটা খুবই নর্মাল ব্যাপার, তোমার এটা বারবার রিভিশন দিতে হবে। সিনোনিম মনে থাকবে না, অ্যান্টোনিম মনে থাকবে না, খুবই নর্মাল ব্যাপার। এখন অনেকে বলে যাচ্ছে ভাই সিনোনিমের 4টা শব্দ একেবারে বের করে করে পড়বো কিনা, অ্যান্টোনিমের যে 4টা শব্দ দেওয়া আছে 4টাই কি 4টা না, তো আসলে 5টা দেওয়া থাকে, কোশ্চেনের মধ্যে একটা, অপশনের মধ্যে 4টা, তাহলে 5টা কি আলাদা আলাদা করে পড়বো কিনা? 5টা আলাদা আলাদা করে পড়তে পারো, কিন্তু এখন পড়া যাবে না, এখন তোমার এই সময় নাই, ওকে। তো যেহেতু সময় নাই, তাহলে তোমাকে কি করতে হবে? কোশ্চেন আকারে পড়ে ফেলতে হবে। তুমি জাস্ট কোনটার সিনোনিম কি মুখস্থ করে ফেলবা, কোনটা অ্যান্টোনিম কি মুখস্থ করে ফেলবা, ডান, ওকে। এই দেখো এক্সামের আগের উইক কিভাবে পড়বো, এক্সামের আগের উইক তোমার কাছে আসছে, এখন তুমি কেন এই প্রশ্ন এখন করবা? আমি তো কয়েকদিন পরে পরে তোমাদের কাছে লাইভ নিতে আসতেছি, তাই না? এক্সাম পরে রয়েছে আর 2 মাস পরে, তাহলে এখন তুমি এক্সামের আগেরটা এখন যদি আমি বলি, তুমি কালকের পর দিন এটা আবার ভুলে যাবা, কালকের পর দিন তুমি আবার কোশ্চেন করবা যে হচ্ছে কি যে ভাই এক্সামের 1 মাস আগেরটা কি সেটা একটু বলেন, ঠিক না?
তাহলে 1 মাস আগেরটা, এখন তো আমি পরীক্ষা 2 মাস বাকি আছে কমপক্ষে আরো, তো আমি 2 মাস আগেরটা বলতেছি। তুমি আগে 2 মাস আগেরটা নাও, তারপরে যখন 1 মাস বাকি থাকবে তখন আবার 1 মাস আগেরটা বলবো, এক সপ্তাহ আগে যখন বলবে তখন 1 সপ্তাহ আগেরটা বলবো, তাই না? সিকোয়েন্স আছে তো, না? আচ্ছা, এক সাবজেক্ট টানা 2-3 দিন আদৌ পান্ত রিভাইজ করলে কি ভালো হবে, এটা সম্পর্কে আমি বলছি, একটু আগে বললাম যে তুমি যে কোনো এটা ফলো করতে পারো। আমি প্রিফার করি মিক্স করে পড়া। হ্যাঁ, তুমি যদি মনে করো যাচ্ছে ভাই আমি মিক্স করে পড়বো না, আমি একটানা এক সাবজেক্ট 2-3 দিন পড়বো, এটা তোমার ইচ্ছা, কিন্তু একই সাথে বলতেছি আমি প্রিফার করি ওইটা। ওকে, কিন্তু এগুলো কোনোটাই মানে একেবারে যে হচ্ছে চিরন্তন সত্য টাইপের কথাবার্তা যে এটাই করতে হবে ব্যাপার এরকম কিছু না। ওকে, আচ্ছা, একজন কমেন্ট করছে হচ্ছে ভাই হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি না। আচ্ছা, এইসব জিনিস নিয়ে তোমাদের মানে হচ্ছে তোমরা সেকেন্ড টাইমার পরীক্ষা দেওয়ার সময়, হ্যাঁ, তোমরা যদি এইসব জিনিসপত্র নিয়ে প্যানিক করো যে ভাই আমি বিক্রিয়া মনে রাখতে পারতেছি না, আমি জৈব রসায়নের নামকরণ মনে রাখতে পারতেছি না, আমি ফিজিক্স কেমিস্ট্রির হ্যান্ড ক্যালকুলেশন মনে রাখতে পারতেছি না, তাহলে ব্যাপারটা দুঃখজনক। আমি ক্লিয়ার কাট বলতেছি, কারণ তুমি একবার পরীক্ষা দিয়ে আসছো, তুমি যথেষ্ট সময় পাইছো, আমার মনে হয় যে তুমি বিগত কয়েক বছর প্রশ্ন অ্যানালাইসিস করছো, তাহলে তোমার দেখে থাকার কথা বা বুঝে থাকার কথা যে ম্যাথ কয়টা পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক না? ম্যাথ পরীক্ষাতে দেখা যাবে প্রশ্নই আসবে সর্বোচ্চ 5টা, বা আমি ধরলাম 6টাই আসলো, 6টার মধ্যে 3টা প্রশ্ন এরকম থাকবে যে ক্যালকুলেশন তোমার করতেই হবে না। একটা প্রশ্ন তো ওই যে দেখা যাবে হচ্ছে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসছে যে হচ্ছে কোনো একটা সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের ঘনমাত্রা আছে 0.005, এর পিএইচ কত, অ্যান্সার 2, শেষ, ঠিক না? আরেকটা আছে হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, উত্তর 0.94 সামথিং, শেষ। তাহলে এই জিনিসগুলো তো তোমার ক্যালকুলেশন করা লাগবে না, তুমি জানো। ওকে, কিছু ফিজিক্সের প্রশ্ন আসবে যে হচ্ছে কোনো একটা বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে ফেলানো হয়েছে, তাহলে উত্তর কি, 30 মিটার থেকে ফেলানো হলে উত্তর 10 মিটার, 10 মিটার থেকে ফেলানো হলে উত্তর 30 মিটার। এইসব জিনিসপত্র কি তোমার ক্যালকুলেশন করতে হবে? এরকম কিছু প্রশ্ন থাকবে, এরকম প্রশ্ন করা থাকবে, 2-3টা থাকবে, আর দুই একটা থাকবে যেটা হচ্ছে তোমার ক্যালকুলেশন করতে হবে। সেটা তোমাদের ক্লাসে খুব সুন্দর করে হচ্ছে তুরাব ভাই, রিজভি ভাই যারা আছে, অন্তর ভাই যারা ফিজিক্সের ক্লাস নিচ্ছে দেখা দিচ্ছে, তুমি জাস্ট শুধু এটা প্র্যাকটিস করো। আর একটা প্রশ্ন এরকম থাকতে পারে তুমি হ্যান্ড ক্যালকুলেশন কি, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার বের করতে পারবা না, তাহলে ওটা নিয়ে আমার প্যানিক করার দরকার আছে, ওটা বাতিল, ওটা আমি অ্যান্সার করলাম না, সমস্যা কি? ওটা ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার, ওটা ক্যালকুলেটর বাদ দাও, তোমার সুপার কম্পিউটার দিলাম পরীক্ষা হলে, তারপরে দেখা গেল পরীক্ষা অ্যান্সার করতে তোমার 10 মিনিট সময় লাগলো সুপার কম্পিউটার দিয়ে, ঠিক না? তাহলে ওই প্রশ্ন আমার অ্যান্সার করার দরকার আছে নাই, তাহলে এটা তো আমার লাগবে না, ঠিক না? তো এটা নিয়ে এত প্যানিক করার কি হলো? বুঝছো? আচ্ছা, এবার আসি, দেখো তোমাদের কিছু সমস্যা আমি একটু বলি। যেমন আমি এই যে উত্তরগুলো কিন্তু সবগুলো দিচ্ছি, উত্তরগুলো সবগুলো দেওয়ার পরে তুমি আবার মনে করছো, অনেকে কমেন্টে জিজ্ঞেস করবে ভাই আমার তো অমুকটা হয়, আমার তমুকটা হয়, ঠিক না? এখন তোমরা যদি চিন্তা করে যাচ্ছে ভাই তোমাদের সবারটা আমি একজন একজন করে বলবো, আচ্ছা তোমার নাম অমুক, তোমার নামের মধ্যে অমুক অক্ষর আছে, আচ্ছা তাহলে তোমার এটা করতে হবে, ঠিক না? তোমার নাম অন্তর সাহা, ও তোমার নাম এ দিয়ে শুরু হয়েছে না, তাহলে এ দিয়ে যেহেতু শুরু হয়েছে তুমি রিভিশনটা শুক্রবারে না দিয়ে তুমি সোমবারে দাও। ওকে, তারপরে তোমার নাম কি, তোমার নাম মাইনুল, আচ্ছা তোমার নাম মাইনুল, মাঝখানে এম আছে, মানে শুরুতে এম, তাহলে তোমার তো আমি ল্যান্ডমার্ক ইউজ করতে বলছিলাম শুক্রবার, তুমি তাহলে রিভিশনটা বুধবারে দাও। ব্যাপারটা কি এরকম? এরকম তো কিছু না, আমি ইন জেনারেল বলতেছি যে তোমার রিভিশন এমনি দিতে হবে, এমনি দিতে হবে, এটা তুমি তোমার মতো এডিট করে নিবা। তোমার নামের অক্ষর দিয়ে তুমি যে চিন্তা করে যাচ্ছে এটা, অথবা তুমি চিন্তা করলা ভাই আমার জন্ম তারিখ তো অক্টোবরে, আচ্ছা অক্টোবর জন্ম তারিখ, তাহলে তোমার এইটা করতে হবে, এরকম তো কিছু না ভাই, আমরা পীর দরবেশ কিছু না, ইন জেনারেল বলতেছি এরকম করতে হবে, তুমি এরকম করতে পারো। এরপর তোমার কাছে যদি মনে হয় যাচ্ছে আমার এরকম না, এরকম আমি করবো না, এটা তোমার নিজের মতো করে এডিট করে নিতে হবে, ঠিক না? যেমন গ্রুপে কয়েকজন বলছে যাচ্ছে, আমি বলছি রিভিশন এরকম এরকম করে দিতে হবে, কয়েকজন আমার হচ্ছে মেসেজ দেয় যে ভাই আপনি যদি কষ্ট করে হচ্ছে একটু রিভিশনের ইয়েটা চার্টটা করে দিতেন, তো রিভিশনের চার্টটা যদি মনে করছে আমারই করে দিতে হয়, তাহলে তুমি চিন্তা করে দেখো তো তাহলে তোমার অবস্থাটা কি, ঠিক না? তাহলে এই জায়গাতে তো অবস্থাটা তো ডেঞ্জারাস না, তাহলে এটার ব্যাপারে তো
বিপদ, কি বলবো আর। তো এই সব জিনিস মনে করো হচ্ছে কি বলে এটা, অন্তরের কোয়েশ্চেন করলে তো অন্তর ফিমান নিয়ে দৌড় দিতে আসে, কিন্তু ফিমান নিয়ে দৌড় না দিলেও আমি ফিমান নিয়ে দৌড় দিতে চাই না, কিন্তু আমার হচ্ছে সত্য কথা কষ্ট লাগে তোমাদের জন্য, যে হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, তারপরে যখন এরকম হয় যে তোমরা এই টাইপের প্রশ্ন করো যে হচ্ছে ভাই আমার জন্য কি আরেকটা কিনা, হ্যাঁ আমার জন্ম তারিখ অনুসারে কি আরেকটা কিছু করতে হবে কিনা, আমার নামের জন্য এটা করতে হবে কিনা, তখন ব্যাপারটা দুঃখজনক। ঠিক আছে, সব প্রশ্ন একই রকম, সেটার তোমার মতো করে এডিট করে নিতে হবে। ওকে, আচ্ছা ওকে, এবার আসি হচ্ছে আর কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিই আমরা। অসুস্থতার সময় কি করণীয়, তখন চাইলেও পড়া হয় না। এই অসুস্থতার সময় কিছুই করণীয় নাই, অসুস্থতার সময় করণীয় হচ্ছে অসুস্থ হলে ডাক্তার দেখাবা, ডাক্তার দেখায় সুস্থ হবা, তারপর আবার পড়ালেখা শুরু করবা। এরকম দেখা হচ্ছে শরীর তো আল্লাহ তাআলা দিছেন, এই শরীরের মধ্যে অসুখ বিসুখ হবে, এটা খুবই নর্মাল ব্যাপার। হ্যাঁ, এটারে তোমার এরকম মনে করার বা কারোরই এরকম মনে করার সুযোগ নেই যে হচ্ছে সে অসুস্থ হবে না, যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে, এবং এটা তোমার অন্য কিছু মনে করার দরকার নেই। এরকম হইতে পারে, তোমরা এরকম শুনছো তো অবশ্যই, যে হচ্ছে জানো না যে অসুস্থতা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। এখন তোমার এরকম হইতে পারে যে হচ্ছে তোমাকে আল্লাহ তাআলা অসুস্থ করছেন এরকম এই জন্য যে তুমি ওই অবস্থা দোয়া করবা, দোয়া কবুল হবে এই জন্য, তাই না? তো এই জিনিসগুলোকে তোমার হচ্ছে কোনোটাই এখন তোমার ক্ষেত্রে বা তোমার জন্য যা কিছু ঘটবে কোনোটাকে নেগেটিভলি নেওয়া যাবে না, তোমাকে হচ্ছে পজিটিভলি নিয়ে আগাইতে হবে। ওকে, ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বা টপিক নিয়ে আমরা কথাবার্তা বলি নাই, সেটা হচ্ছে তোমরা অনেকেই অফলাইনে পরীক্ষা দিচ্ছ, অনেক জায়গাতে অফলাইন কোচিং এ বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিচ্ছ, ফাইনাল পেপার, ফাইনাল সাবজেক্ট, ফাইনাল মডেল টেস্ট বা যে কোনো একটা কিছু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আবার অনলাইনেও পরীক্ষা দিচ্ছ, এখন আবার জিজ্ঞেস করতেছো ভাই পরীক্ষাতে তো নাম্বার ভালো আসে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে তুমি যদি দুইটাই সামলাইতে যাও, হ্যাঁ দুইটা সামলাইতে গেলে স্বাভাবিকভাবে কোনোটাই তুমি চিন্তা করো, তুমি ধরো ওইটা তো এই পাশেরটা তো অফলাইনের যেটা আছে, বা অফলাইনে অনেকে আমি জানি অফলাইনে অনেকে 2-3টা কোচিং এ ভর্তি আসো, এখন 2-3টার মধ্যেই তুমি চাইতেছো 100% দিতে, 2-3টার মধ্যে যদি 100% দিতে চাও, আমি ধরলাম দুইটার মধ্যে যদি 100% দিতে চাও, তাহলে তো সেটা আসলে 100 হবে না। দুইটার মধ্যে 100% দিলে এটা তো হবে 50%, এটা তো হবে 50%, তাহলে অর্ধেক অর্ধেক হবে। আর অর্ধেক দিয়ে তুমি যদি চিন্তা করো যে নাম্বার কেন ভালো আসতেছে না, তাহলে বিপদ। তোমার সেটা কি করতে হবে, তুমি যদি 2-3টা অফলাইন হোক বা একটা অফলাইন হোক একটা অনলাইন হোক এরকম ভাবে তুমি যদি আগাও, তাহলে তোমাকে যে কোনো একটাকে মেইন টার্গেট হিসেবে নিতে হবে, যে কোনো একটাকে মেইন টার্গেট হিসেবে নিতে হবে, আরেকটাকে রাখতে হবে তোমার হচ্ছে অ্যানালাইসিসের জন্য। আমি যেটা করে আসছি, আমি নিজেও শেষ দিকে এসে 2টা কোচিং এ পরীক্ষা দিতাম। হ্যাঁ, তো 2টা কোচিং এ পরীক্ষা দেওয়ার সময় আমার এক নাম্বারটা ছিল হচ্ছে, প্রথমটা ছিল হচ্ছে আমার মেইন প্রায়োরিটি, আমি হচ্ছে এটার জন্য যে রুটিন, এটা আমি ফলো করতাম, এই রুটিন ফলো করে আমি পরীক্ষা দিতাম। কিন্তু এখন দেখা গেল আমার যে 2 নাম্বার কোচিং যেটা আছে, সেটার মধ্যে আমি যে পরীক্ষাগুলো দিচ্ছি, সেই পরীক্ষাগুলো আমি কেমনে দিচ্ছি, সেই পরীক্ষাগুলো আমি রেসিডুয়াল নলেজ থেকে দিচ্ছি। সাপোজ এখানে পরীক্ষা আছে হচ্ছে বোটানির পেপার ফাইনাল, তো আমি এখানের পরীক্ষাটা বোটানির পেপার ফাইনালটা বোটানি আমি পড়ালেখা করে পরীক্ষা দিলাম, দিয়ে আসলাম, দিয়ে আসার পরে এখানে এদিন পরীক্ষা দেখা গেল হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। ওকে, তো আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা কিন্তু দেই, দিয়ে আসার পর আমি কি করব, আমি পরীক্ষা দিলাম, কিভাবে দিলাম, আমার রেসিডুয়াল নলেজ থেকে পরীক্ষা দিলাম। কিন্তু এখন পরীক্ষা দিয়ে কি কাজ শেষ, ব্যাপারটা এরকম না। এই যে কেমিস্ট্রি যে পরীক্ষাটা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমি দেখবো যে হচ্ছে কোন জিনিসগুলো আমার একেবারে আনকমন মনে হয়েছে, অথচ আমি কেমিস্ট্রি তো পড়ছি, এতদিন পড়ছি না, প্রায় 4-5 মাস 6 মাস, অনেকে অনেক টাইম প্রিপারেশন নিয়ে আসছো, তাহলে এই টাইম পড়ার পরেও কেমিস্ট্রির কোন টপিকগুলো আমার এখনো আনকমন লাগতেছে, কোন টপিকগুলো আমি এখন হচ্ছে ভালো পারতেছি না, এই জিনিসগুলো হচ্ছে আমি একটু অ্যানালাইসিস করে আমি হচ্ছে হাইলাইট করে বা হচ্ছে আমি টপিকে লিস্ট করে রাখতাম। ওকে, এরপরে যখন এই কোচিং এ যখন আবার আমার কেমিস্ট্রি পরীক্ষাতে আসতো, কেমিস্ট্রি পরীক্ষার দিন আসতো, তখন আমি কি করতাম, তখন কেমিস্ট্রি তো আমি ঠিকঠাক মতো পড়তেছি পেপার ফাইনালের জন্য, কিন্তু এখানে যে আমি আবার লিস্ট করে রাখলাম জিনিসপত্রগুলা, যেগুলোর মধ্যে আমার মনে হয়েছে সমস্যা, এই জায়গাগুলোতে আমি হচ্ছে কি একটু বেশি প্রায়োরিটি, বেশি ইম্পর্টেন্স দিয়ে আসছি। আমি কি বুঝাইতে পারছি তোমাদের সিস্টেমটা? তাহলে আমি 2টা জায়গাতেই পরীক্ষা দিছি, মেইন টার্গেট ছিল একটা, এইটার টার্গেট অনুসারে আমি আগাচ্ছিলাম, আর এইটাকে আমি রাখছি হচ্ছে অ্যানালাইসিসের জন্য। কিভাবে অ্যানালাইসিস করছি, যে এখানে আমার কোনটা আনকমন লাগতেছে, কোনটা আমার কাছে মনে হয়েছে নতুন, কোন টপিকটা আমি এখনো ভালো মতো টাচ করি নাই, এই জিনিসটা। এরপর যখন এখানে আমি পরীক্ষা দিতে গেলাম, আবার আমি কি করলাম,
এই চ্যাপ্টার এখান থেকে আমি পড়তেছি ঠিক আছে পরীক্ষার জন্য, কিন্তু আমি ইম্পর্টেন্স কোন জায়গাতে বেশি দিলাম, যেই লিস্টগুলো আমি করে রাখছি আগের থেকে, যে এই জিনিসগুলোতে আমার গ্যাঞ্জাম আছে। ওকে, বুঝছো কিনা? বুঝছো কিনা একটু জানাই তো। এই দেখো সিনোনিম অ্যান্টোনিম পড়ে যাও, ভুলে যায় বারবার, এগুলো নিয়েই তো এতক্ষণ ধরে কথা বলতেছি। সিনোনিম অ্যান্টোনিম ভুল মানা তো তুমি বলবা কি সিনেমার কাহিনী, সিনোনিম অ্যান্টোনিম তো বলবা ভাই, এগুলো ছাড়া অন্য কিছু বলার তো সুযোগ নাই। সিনোনিম অ্যান্টোনিম বলবা, বারবার রিভিশন দিতে হবে। ভোকাবুলারি পার্টের কাজই হচ্ছে এটা, যে হচ্ছে বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। ওকে, ভোকাবুলারি বারবার রিভিশন না দিলে কিছু মনে থাকবে না, এটা সবার ক্ষেত্রে সত্য। আচ্ছা, এবার আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে, সেটা তোমাদের আমি গ্রুপেও কয়েকদিন আগে পোস্ট দিছিলাম, সেটা হচ্ছে এরকম তোমাদের জিজ্ঞেস করছিলাম যে রিভিশন কয়বার দেওয়া উচিত, অনেকে আমাকে এটা জিজ্ঞেস করছো। সেটা হচ্ছে রিভিশন কয়বার দেওয়া উচিত এটার উত্তর আমি জানি না, তোমাদের পোস্ট করে আমি বলছি, আগেও আবারও বলছি, সেটা হচ্ছে কি রিভিশন কয়বার দেওয়া উচিত এটার উত্তর আমি জানি না, কারণ এটার উত্তর কোনো ফিক্স কোনো উত্তর থাকা উচিত না। রিভিশন কতবার দিতে হবে, তোমার পক্ষে যতবার পসিবল, যত বেশিবার তুমি রিভিশন দিবা তত বেশি তুমি হচ্ছে তোমার কাছে সহজ লাগবে, এটা হচ্ছে মেইন কথা। এখন কথা হচ্ছে রিভিশন তো কয়েক সিস্টেমের আছে। একটা রিভিশন আছে, আমি তোমাদের যেমন বলছি যে লাস্টের দিকে যখন রিভিশন দিবা তুমি চোখ বুলায় যাওয়া বা একটু র্যাপিড রিভিশন আমরা যেটাকে বলি, সেটা হবে তোমার শুধু হচ্ছে যে দাগানো লাইনের মধ্যে যেগুলো গোল্লা দেয়া, যে জায়গাগুলোতে অপশন পরীক্ষাতে চেঞ্জ হবে সেগুলো দেখে যাওয়া। কিন্তু তোমার যদি এরকম হয় যে হচ্ছে আমি আজকে মাত্র পড়া শেষ করলাম, আমার একবার পড়া শেষ, আজকে থেকে আমি রিভিশন দিচ্ছি, এই রিভিশন দেওয়ার সময় তোমার এখন থেকে কমপক্ষে 2 থেকে 3 বার ভালো মতো রিভিশন দেওয়া থাকতে হবে, মাস্ট। ভালো মতো আমি বলতে কি বোঝাচ্ছি, একেবারে তুমি যে দাগানো লাইনগুলো যেগুলো আছে সেগুলো খুব ভালো মতো পড়া, কোয়েশ্চেন প্র্যাকটিস করা, অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে এক্সট্রা ইনফো পড়া, এই জিনিসগুলো হচ্ছে তোমার হচ্ছে মাস্ট 2-3 বার রিভিশন দেওয়া থাকতে হবে ভালো মতো। এরপর তুমি দেখা গেল যে কালকে পরীক্ষা, আজকে দেখা গেল তোমার হচ্ছে একটু র্যাপিডলি একটা রিভিশন দিতে হবে, এইসব রিভিশন তুমি যতবার বেশি পারা যায় ততবার দিতে হবে, কারণ এগুলোর কোনো ধরাবাঁধা কোনো সিস্টেম বা নিয়ম নাই। একদিনে কয়টা চ্যাপ্টার পড়া বেস্ট অনেকে জিজ্ঞেস করছে ওয়েবসাইটে, তো অনেকটা একদিনে কয়টা চ্যাপ্টার পড়া বেস্ট, এটা আসলে কোনো, এইটারও সেম উত্তর, কোনো ধরাবাঁধা কোনো কিছু সিস্টেম নাই। সেটা কি, তুমি একদিনে কয়টা প্রশ্ন চ্যাপ্টার পড়তে পারো, এটা হচ্ছে তোমার লিমিট অনুসারে তোমাকে আগাইতে হবে। ওকে, এবং অনেকে যেটা, এটা সম্পর্কে আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, যে অনেকে বলো যাচ্ছে ভাই একটা চ্যাপ্টার পড়তে তো অনেক সময় লাগে, রিভিশন দিতে সময় বেশি লাগে, তারপর হচ্ছে শেষ করতে পারি না, দিনের পর দিনে শেষ করতে পারি না, ডেইলি এক্সামের পড়া শেষ করতে পারি না। সেই ক্ষেত্রে তোমাদের আমি অলওয়েজ বলতেছি ছোট ছোট টার্গেট নিয়ে পড়ো এবং টার্গেট ফিক্স করো। টার্গেট ফিক্স করবা কিভাবে, যেমন আজকে তুমি হচ্ছে সন্ধ্যার সময় পড়তে বসছো, পড়তে বসার সময় তুমি হচ্ছে টার্গেট ফিক্স করে ফেলো যে আজকে রাতে আমি রসায়ন একটা চ্যাপ্টার পড়বো এতক্ষণ সময়ের মধ্যে, আজকে আমি বোটানি এই চ্যাপ্টারটা পড়বো এতক্ষণ সময়ের মধ্যে, আমি জিকে ইংলিশ পড়বো অমুকটা থেকে অমুকটা, রাত 10টা থেকে 11টা আমি পড়বো ইংলিশ, 11টা থেকে 11:30 পড়বো জিকে, আমি এক্সাম্পল দিচ্ছি। এরকম ভাবে তুমি টাইম ফিক্স করে ফেলো পড়তে বসার সময়। তো পড়তে বসার সময় তখন কি হবে, তুমি দেখা গেছে পড়তেছো, পড়ার পরে দেখলা যে হচ্ছে তুমি কি বললাম আমি কোষ বিভাজন চ্যাপ্টার টার্গেট করছিলা, তো কোষ বিভাজন চ্যাপ্টার তুমি দেখলা যে আধা ঘন্টা সময় পার হয়ে গেছে, কোষ বিভাজন চ্যাপ্টার পড়া হয়েছে মাত্র 2 মিনিট, মানে 2 পৃষ্ঠা, কিন্তু তুমি কোষ বিভাজনের পুরো চ্যাপ্টারের জন্য সময় রাখছো দেখা গেলো 1 ঘন্টা, তাহলে তোমাকে কি করতে হবে, আর একটু ফাস্ট হইতে হবে। ওকে, তুমি এরকম সময় দেখবা, তুমি টার্গেট ফিক্স করে রাখবা, তখন দেখবা তোমার পড়ার স্পিড আসতেছে বেশি। ওকে, এবং এরকম যখন তুমি করবা টার্গেট ফিক্স করে পড়বা, তখন তোমার ওই যে একটু বারবার বলো না যে হচ্ছে ভাই কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছি না, তারপর হচ্ছে পড়ায় মনোযোগ আসতেছে না, তুমি এরকম টার্গেট ফিক্স করে যখন পড়বা তখন তোমার পড়ার মধ্যে কনসিস্টেন্সিও বজায় থাকবে, কনসেন্ট্রেশনটা একটু বেশি বজায় থাকবে। ঠিক আছে, তুমি এটা নিজে প্র্যাকটিস করে দেখো, দেখবা যে হচ্ছে পড়ার ফ্লোটা আগের চাইতে বেশি হচ্ছে, পড়ার স্পিড আগের থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তুমি হচ্ছে অবশ্যই মাথায় রাখবা। ক্লিয়ার? এই যে একজন কমেন্ট করতেছো যত তাড়াতাড়ি সম্ভব 5.1 এর পেপার ফাইল শুরু করে দিয়েন, এটা আমি কিন্তু কালকেই তোমাদের কাছে পোল নিয়ে আমি হচ্ছে ডেট নিছি, ঠিক না, এবং তারপর পোস্ট ডিলিটও করে দিছি, তার মানে এটা অবশ্যই আমার মাথায় আছে। এগুলো নিয়ে তোমরা খুব বেশি প্রেশার ক্রিয়েট করো না, তোমাদের জন্য কি ভালো হবে সেটা আমাদের মাথায় অবশ্যই আছে। ওকে।
অফলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, তাহলে অনলাইনে দিবা। আর বাসায় বসে বসে হচ্ছে অফলাইনে দিবা। বাসায় বসে কেমনে? নিজে ওএমআর বাসার বাইরে থেকে কিনে নিয়ে আসবা, বা মনে করো হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে ওএমআর কালেক্ট করবা, ওইটা দিয়ে হচ্ছে তুমি বাসায় বসে পরীক্ষা দিবা, তাইলেই হচ্ছে। সুযোগ না থাকলে তো এখন অন্য কিছু করার চিন্তা ভাবনা করার দরকার নাই, তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেকে বলছে যে হচ্ছে ভাই ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলাম সাথে সাথে, এখন যদি এরকম হয় যে আমার ভার্সিটি প্রিপারেশন বা ভার্সিটি পরীক্ষা যদি আগে আসে, তাহলে আমি কি করব? দেখো, এই ক্ষেত্রে আমি তোমাদের অনেকবার বলছি যে তোমার টার্গেট ভালো মতো ফিক্স করো, যে আমি আসলে কি চাচ্ছি। যদি এরকম হয় যে আমি নিজে যখন আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম, আমি সাথে কোনো ভার্সিটি প্রিপারেশন নেই। কারণ ভার্সিটি প্রিপারেশন নেই কেন জানো? ভার্সিটি প্রিপারেশন সাথে নেওয়া মানে হচ্ছে আমার একটা মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়া, যে চিন্তা ভাবনা করা যাচ্ছে ঠিক আছে আমার তো একটা ব্যাকআপ আছে, আমি তাহলে হচ্ছে মেডিকেলে না হইলে ভার্সিটিতে হবে। আমি এই চিন্তা কখনো করি নাই। আমি অলওয়েজ চিন্তা করছি আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি, আমার এবার চান্স পাইতে হবে আল্লাহর রহমতে, এবং আমি পড়ালেখা করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, আমার চান্স হবে ইনশাল্লাহ। আমি মনে করছি নিজের প্রতিও কনফিডেন্ট ছিলাম, আমি আল্লাহর রহমতের আশা করছি অনেক বেশি। ওকে, তো আমি তোমাদের ক্ষেত্রেও সেম কথা বলবো, তোমরা যারা এরকম চিন্তা ভাবনা করতেছো, তার মানে এরকম চিন্তা ভাবনা করতেছো মানে তুমি হচ্ছে দুইটার কোনোটার প্রতি কনফিডেন্ট না। এক হচ্ছে তোমার নিজের প্রতিও কনফিডেন্ট না, তারপর হচ্ছে তুমি তোমার হচ্ছে তোমার আল্লাহর হচ্ছে রহমত যে পাবা এটার প্রতিও তুমি কনফিডেন্ট না। কিন্তু আমি বলবো তুমি দুইটার প্রতি হচ্ছে কনফিডেন্ট থাকো, তাহলে ভালো কিছু করা সম্ভব। তুমি নিজের প্রতিও কনফিডেন্ট থাকো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, অবশ্যই আমি অন্য অনেকের চাইতে অনেক ভালো জানি। ওকে, অন্য অনেকের চাইতে অবশ্যই ভালো জানি, এটা ডাউট দেওয়ার কোনো সুযোগ নাই। আমি একবার প্রিপারেশন নিয়ে আসছি, আমি 3 মাস প্রিপারেশন নিলাম, পরীক্ষা দিলাম, পরীক্ষার এনভায়রনমেন্ট সম্পর্কে জানি, তারপরে ভাইদের সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে অনেক কিছু করে আমি এরপরে লাস্ট কয়েক মাস ধরে পড়ালেখা করতেছি। তার মানে আমি আরো অনেক কিছু পড়ছি, সামনে 2 মাসও পড়বো। তো এত কিছু পড়ার পরে যদি আমি চিন্তা করি যে হচ্ছে আমার প্রিপারেশন ভালো কিনা, আমার মনে করা হচ্ছে চান্স হবে কিনা, তাহলে আসলে হচ্ছে এটা কোনো লজিকের মধ্যেই পড়ে না, ঠিক না? তুমি এইভাবে তুমি জাস্ট লজিক্যালি চিন্তা করো যে আমি আগে 3 মাস পরে আসছি, আমি হচ্ছে মাঝখানে টাইম পরে আসছি, আমি সামনে 2 মাস পড়ালেখা করব এবং ডাইহার্ড পড়ালেখা করব, তাহলে আমার পক্ষে কেন পসিবল না ভাই? কেন পসিবল না? কি জন্য? এটা তুমি লজিক্যালি চিন্তা করো। আর সাথে একই সাথে আমি তোমাদের কি বলি, যে শুধু নিজের পড়ার উপর ভরসা করে তো লাভ নাই, সাথে কি করতে হবে? প্রচুর দোয়া করতে হবে। প্রচুর দোয়া করলে লাভ কি জানো? আমি তোমাদের একটু বলি। লাভ মনে হচ্ছে দোয়া তোমার কবুল হয়েছে কিনা সেটা পরে, সেই টপিকে আমি পরে আসতেছি। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে তুমি আজকে রাতে ধরো তুমি তাহাজ্জুদ পরে কান্নাকাটি করলা এবং প্রচুর কান্নাকাটি করলা। হ্যাঁ, প্রচুর কান্নাকাটি করার পর তোমার দেখবা এমনিতেই তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, মানে একটা, আমরা এটা সুকুন বলি, ঠিক না? তো একটা শান্তি আসবে এরকম মনের মধ্যে, যে তোমার মনে হবে যে এরকম ভাবে আল্লাহর কাছে চাইছি, তাহাজ্জুদ পরে চাইছি, কান্নাকাটি করে চাইছি, তার মানে আল্লাহ মনে হয় এবার আর আমাকে ফিরাবেন না। ওকে, তোমার মধ্যে নিজের মধ্যে দেখবে একটা শান্তি কাজ করতেছে, এবং এই জিনিসটা খুব দরকার, ওকে, তাহলে এটা তোমার হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে তুমি নিজের প্রতি কনফিডেন্ট থাকবা। কেন কনফিডেন্ট থাকবে? যেটা বললাম, তুমি একবার পরীক্ষা দিয়ে আসছো, তুমি জানো, তুমি মাঝখানের সময় পরে আসছো সেটা তুমি জানো, তুমি সামনের 2 মাস প্রচুর পরিশ্রম করবা, তুমি সেটা জানো। তাহলে সবকিছু আমি করতেছি, তাহলে সব তো আমার পক্ষে আল্লাহর রহমতে, তাহলে আমার পক্ষে কেন পসিবল না? আমার পক্ষে পসিবল। আর সাথে কি, সাথে আমি যখন এই যে আল্লাহর কাছে যখন এরকম ভাবে তুমি চাইবা, চাওয়ার পর তোমার এরকম মনে হবে অবশ্যই যে হচ্ছে ঠিক আছে, আল্লাহর কাছে এরকম ভাবে চাইছি, তার মানে এবার মনে হয় আল্লাহর আমাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমার মাথায় রাখো। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কখনো ইয়ে করা যাবে না। হ্যাঁ, তোমার মন করছে এই জিনিসগুলো তোমার মাথা থেকে দূর করা যাবে না, এটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, ওকে। আচ্ছা, অনেকে মনে হয় লাইভে নতুন পরে যুক্ত হইছো, যে অনেকে এসে যেমন জিজ্ঞেস করতেছো যে ভাই নাম্বার কত পাওয়া, ভাই নাম্বার কম আসতেছে, এগুলো সম্পর্কে আমরা লাইভের শুরুতেই কথা বলে ফেলছি। হ্যাঁ, তোমরা হচ্ছে লাইভটা একটু টেনে টেনে দেখো, তাহলে হচ্ছে পেছনের শুরুর দিকটা যদি একটু দেখে ফেলো, তাহলে আমার মনে হয় টপিক গুলা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা টপিক নিয়ে একটু কথা বলি, তারপরে আমাদের লাইভ শেষ ইনশাল্লাহ। এর বেশি আমাদের সব প্রশ্ন এর মধ্যে চলে আসছে অলমোস্ট, এবং আমি তো আছি আল্লাহর মতো, যদি আল্লাহ যদি হচ্ছে এরকম হায়াত দিয়ে থাকে যে তোমাদের পরীক্ষা পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে ইনশাল্লাহ কিছুদিন পর পর লাইভ হবে, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই তোমাদের। আচ্ছা, আমি একটু জাস্ট রিভিউ নিয়ে নেই। তোমরা যারা সেকেন্ড টাইমার,
যারা আমাদের সাথে যুক্ত হয়েছে আরটিডিএস এর সাথে, তোমাদের কি এরকম মনে হয়েছে যে তোমাদের হচ্ছে আমরা ছেড়ে দিছি বা তোমাদের হচ্ছে আমরা গুরুত্ব দিচ্ছি না, বা মাইনুল ভাই দেখে ভর্তি ছিলাম সেকেন্ড টাইমে কিন্তু মাইনুল ভাই তো গুরুত্ব দিচ্ছে না, এরকম যদি মনে হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। কিন্তু গালিগালাজ করতে চাইলে কমেন্ট সেকশনে করো না, এটা হচ্ছে আমার অনুরোধ। গালিগালাজ করলে আমার ইনবক্সে করো, হ্যাঁ। কিন্তু যদি এরকম মনে হয় যে হচ্ছে না ভাই অমুকটা করেন নাই, তাহলে সেটা কমেন্ট মানে ভদ্র ভাষায় কমেন্ট সেকশনে জানাইতে পারো, ওকে। এবং তোমাদের এটা আমি এনশিওর করতেছি এরকম হবেও না ইনশাল্লাহ, যদি ওই পর্যন্ত হায়াত থেকে থাকে। তোমাদের সাথে কয়েকদিন পরে পরে ইনশাল্লাহ কথা হবে, ওকে, এটা মাথায় রাখো। আচ্ছা, এক্সট্রা ইনফো সম্পর্কে বলছি, হ্যাঁ, ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাই আমার অমুক চ্যাপ্টারের সমস্যা, অমুক সাবজেক্টের সমস্যা, তারপর হচ্ছে অমুক সাবজেক্টের মধ্যে আমার হচ্ছে দুর্বলতা আছে, হ্যাঁ। তো আমি কি করব তোমাদের আমি একটু বলি। তোমাদের এটা আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করছি। একাডেমিক লাইফে এবং অ্যাডমিশন লাইফের শুরুতেও আমার মোটামুটি একটা ভালো গ্যাপ ছিল বা ভালো একটা উইক জোন ছিল হচ্ছে কেমিস্ট্রি, সত্য কথা। এরপরে তুমি বুঝতে পারছো এখন আমি কি পড়াই, তোমাদের কেমিস্ট্রি পড়াই, হ্যাঁ। তো এই যে কেমিস্ট্রি এখন পড়াই, কারণ কি নিজে পড়ার সময় দেখা গেল এই যে গরু চুরির থিওরি থেকে শুরু করে এরকম হাবিজাবি অনেক থিওরি মাথায় চলে আসছিল, কারণ আমি হচ্ছে সহজভাবে পড়ার চেষ্টা করতাম একটা সময় গিয়ে। এবং কেমিস্ট্রি এখন আমি তোমাকে যদি বলি যে এখন কেমিস্ট্রি পড়াই, তার মানে কি কেমিস্ট্রি ওই টাইমে আমার উইক জোন ছিল, তাহলে এটা স্ট্রং জোন হলো কেমনে? না, তো স্ট্রং জোন হলো কেমনে সেটা হচ্ছে আমি যখন দেখলাম যে আমার কেমিস্ট্রির মধ্যে সমস্যা, তখন আমি কি করছি, আমি প্রতিদিন একটা টাইম ফিক্স করে রাখছি যে ওই টাইমটাতে আমি অবশ্যই কেমিস্ট্রি পড়বো। এবং সেটা ছিল আমার প্রতিদিন ফজর থেকে নাস্তার আগ পর্যন্ত, ব্রেকফাস্ট করার আগ পর্যন্ত। পরীক্ষা ধরো আজকে পেপার ফাইনাল আছে বোটানি, তাও আমি সকালে কি পড়ছি, সকালে কেমিস্ট্রি পড়ছি। মানে আমি তোমাকে এরকম ভাবে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। ধরো আজকে পরীক্ষা হচ্ছে ডেইলি এক্সাম রক্ত, কিন্তু আমি সকালবেলা কি পড়ছি, আজকে সকালে আমি ঠিকই কিছুক্ষণ কয়টা যেটা বলে এটা এই ফজর থেকে দেখা গেলো 6টা থেকে 8টা পর্যন্ত, 7:30 পর্যন্ত, 8টা পর্যন্ত, এই টাইমটাতে অবশ্যই কেমিস্ট্রি পড়ছি। সেম কথা তোমার জন্য। তুমি যদি মনে হয় যে আমার কোন সাবজেক্টের মধ্যে আমার দুর্বলতা আছে, আমার একটু গ্যাপ আছে, তাহলে তুমি কি করবা, সামনের 10 দিন, 15 দিন, 20 দিন এই টাইমটা তুমি হচ্ছে 15 দিন ধরো, 15 দিন টার্গেট নিয়ে আগাও। 15 দিন একটা টাইম ফিক্স করো, দিনের এই টাইমটা আমি অবশ্যই অমুক সাবজেক্টে দিব। আমি বললাম তোমার সমস্যা বোটানিতে, তুমি কি করবা, সামনের 10 দিন বা 15 দিন টানা একটা টাইম, সকাল 10টা থেকে 11টা বা দুপুর 12টা থেকে 1টা, এই টাইমটা আমি মাস্ট কি করব, আমাদের বোটানি পড়বো। তাহলে এরকম যার যে সাবজেক্টের সমস্যা একটা টাইম ফিক্স করে রেগুলার 15 দিন 20 দিন সময় দাও। এরপরে যদি এটা তোমার স্ট্রং জোন না হয়, তুমি আমার এসে বললো যে ভাই আপনার কথা তো শুনছিলাম কিন্তু কাজ হয় নাই, এটা কাজ হবে 100% শিওর, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা হচ্ছে একটু মাথায় রাখো, এই জিনিসগুলো তুমি হচ্ছে একটু আগাও। আর যেটা বললাম তোমরা মনে করো হচ্ছে আল্লাহর উপর তো ভরসা রাখবাই, হচ্ছে অবশ্যই যা কিছু করার মনে করো হচ্ছে দেখো, তুমি যখন দোয়া করো তোমাদের এটা তোমরাও, আমি জানি তোমরা অনেকে আসতে যাচ্ছে আমার চাইতে অনেক ভালো কিছু জানো, অনেক বেশি জানো, ওকে। এবং এটা নিয়ে আমি অন্য কিছু ফিল করি এরকম না, আমি অবশ্যই প্রাউড ফিল করি। এবং আমি জানি হচ্ছে ধর্মীয় জ্ঞান অনেকের আমার চাইতে বেশি আছে। তো সেই ক্ষেত্রে যেটা হয় তোমরাও জানো যাচ্ছে আমরা যখন দোয়া করি তো দোয়ার উত্তর হয় 3টা, হ্যাঁ। একটা হচ্ছে তোমার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে মানে হচ্ছে দিয়ে দিলেন, মানে সাথে সাথে দিয়ে দিলেন আর কি, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার তখন দিলেন না, কিছুদিন পরে দিলেন, এটা একটা। আরেকটা হচ্ছে যে আল্লাহ বললেন যে হচ্ছে বান্দা ওয়েট কর, তোর জন্য এর চাইতে ভালো কিছু আছে। উত্তর 3টা, হ্যাঁ, উত্তর এই 3টার মধ্যেই থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরও কাজ হবে সেটাই হচ্ছে আমি নিজে তো আমার নিজের সেরা চেষ্টাটা করবোই, সর্বোচ্চ চেষ্টাটা। কারণ কি তোমাদের আমি বলছি যে কম্পারিজন হবে অলওয়েজ কার সাথে, নিজের সাথে। আমি গতকালকে যে মাইনুল ছিলাম, আজকে মাইনুল আমি কালকের চাইতে বেস্ট বেটার ভার্সনে আসছি কিনা, কালকের চাইতে আমার আজকের দিনটা আরেকটু ভালো গেল কিনা, এই জিনিসটা মাস্ট মাথায় রাখতে হবে। একই রকম ভাবে আমি কালকে আল্লাহর কাছে কতটুকু চাইছি, আজকের চাইতে আমি আরেকটু বেশি চাইছি কিনা, এটা দেখতে হবে, ঠিক আছে? আর চাওয়ার পরে যেটা বললাম যে তুমি যখন খুব ভালো মতে তুমি হচ্ছে আল্লাহর কাছে চাইবা,
তখন তোমার মধ্যে অবশ্যই এই সুকুন কাজ করবেই, মাস্ট, যে হচ্ছে কি আল্লাহর কাছে এত চাইছি, নিশ্চয়ই এবার আল্লাহ কি আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ। ওকে, এবং তুমি নিজে দোয়া করবা, একই সাথে তুমি হচ্ছে তোমার আব্বা আমার কাছে দোয়া চাইবা। আব্বা আমার কাছে দোয়া চাইতে লজ্জা লাগতে পারে বা একটু আনইজি ফিল হইতে পারে, কিন্তু করা যাবে না, এগুলা চাইতে হবে। আমি জানি সবার আব্বা আম্মাই তো মনে করছে প্রচুর দোয়া করতেছেনি, ওকে, তারপরেও চাইবা, চাইতে সমস্যা আছে। বাপমার কাছে তুমি সারা জীবন মনে করছে এই যে অমুকটার জন্য টাকা চাইতে পারো, তমুকটার জন্য টাকা চাইতে পারো, এটা চাইতে পারো, ওইটা চাইতে পারো, আর একটু দোয়া চাইতে পারবা না, ঠিক না? আর আল্লাহর কাছে কেমনে চাইবে এটা তো তোমার ব্যাপার। মনে করছে কান্নাকাটি করে ভাষায় দাও, কোন সমস্যা আছে? রাতের বেলা তুমি কেমনে চাইতেছো আল্লাহর কাছে, এটা দেখা অন্য কেউ দেখতেছে, তুমি চাও ভাই আল্লাহ তো মনে করছে যেটা বলছি, তোমার হচ্ছে আল্লাহর বিরক্ত করে ফেলো চাইতে চাইতে। যদিও এরকম হবে না, আমি বলতেছি মানে হচ্ছে তুমি এমন ভাবে চাইবা যে হচ্ছে মনে করো যে হচ্ছে দিলে নেই আল্লাহ, এরকম আর কি সিস্টেমটা। ওকে, তো তুমি এরকম ভাবে আগাও, ইনশাল্লাহ পসিবল। ওকে, ভরসা রাখো, নিজের প্রতি ভরসা রাখো, কনফিডেন্স রাখো, আল্লাহর প্রতি ভরসা রাখো, আর আমাদের প্রতি একটু ভরসা রাখো, একটু একটু ভরসা রাখো যে হচ্ছে তোমাদের আমরা একেবারে যে হচ্ছে দড়ি ছেড়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। একটুখানি ভরসা রাখো যে আরটিডিএস আমাদের সাথে আছে, আর স্পেশালি যেহেতু আরটিডিএস এর মধ্যে একজন সেকেন্ড টাইমারও আছে মাইনুল ভাই, তো আমাদের সাথে মাইনুল ভাই থাকবেন যদি, যেটা বললাম, হচ্ছে সুস্থ থাকি, এবং যদি হচ্ছে হায়াত যদি তোমাদের পরীক্ষা পর্যন্ত থাকে, এমনকি পরীক্ষার পরে পর্যন্ত ইনশাল্লাহ আসি। হ্যাঁ, এর বেশি আমার আসলে কিছু বলার নাই, আমরা এখানে শেষ করে দিই। হ্যাঁ, ওকে। এরপরে আমি জানি অনেক প্রশ্ন বাকি থাকবে, আমি তো তোমাদের টেলিগ্রামে তো রেগুলার পোস্ট দিচ্ছি, ঠিক না? রেগুলার দেখবো হচ্ছে তোমাদের যেসব সমস্যা, এসব সমস্যা নিয়ে আমি কথাবার্তা বলতেছি। ওকে, তো আমি রেগুলার ওই জায়গাতে আসছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওই সমস্যাগুলা যদি মনে হয় কোনোটা বাদ পড়ছে, আমি সেগুলো নিয়ে হচ্ছে টেলিগ্রামে, তোমাদের ফেসবুক গ্রুপে, এগুলোতে আমি বলবো অবশ্যই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করতেছি তাহলে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যে কথাগুলো বললাম এগুলো একটু শুধু দেখা হচ্ছে, আমরা কিন্তু অলওয়েজ বলি যাচ্ছে এই ইমানের কিন্তু তিনটা লেভেল আছে। হ্যাঁ, একটা হচ্ছে মুখে স্বীকার করতে হবে, আরেকটা হচ্ছে কি এই অন্তরে বিশ্বাস করতে হবে, আরেকটা সেটার উপর আমল করতে হবে, এবং আমল করাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা গাইডলাইন নিলাম, এটা তুমি দেখলা, গাইডলাইনের কথাগুলো মনে মনে চিন্তা করলা যে ঠিক আছে ভাই যেটা বলছে ঠিক ঠিক বলছে, কিন্তু সেটার উপর তুমি আমল করলা না, তাহলে কিন্তু বিপদ। সেটার উপর তোমার আমল করতে হবে, সেটার উপর তোমার কাজ করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা করতে হবে, এটা মাস্ট। এটা না করলে আলটিমেটলি গাইডলাইনেরও কোনো হচ্ছে ফায়দা নাই, তোমাদের হচ্ছে এইসব কথা শুনে লাভ নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছে একসাথে, ওয়ালাইকুম আসসালাম, টাটা।